স্রোতস্বিনীর পরের দিন অফিস আছে, তাছাড়া ওর বোনের জন্য সবসময় চিন্তিতও থাকে। আয়নারও জিম আছে, ঋতব্রতরও নিজের ব্যবসা। সবাই সবকিছু ছেড়ে এইভাবে কতক্ষণ থাকবে? তাছাড়া প্রত্যেকেরই শরীর এবং মনের একটু বিশ্রামও চাই। তাই বিদ্যুৎ ওদেরকে যে যার বাড়িতে পাঠিয়ে দেয়। ওদের যাওয়ার পর বিদ্যুৎ ওয়েটিং রুমে বসে চোখ বন্ধ করে সমস্ত ঘটনাটা ভাবতে থাকে। সমস্ত ঘটনাটাই ওর মাথার মধ্যে ঘুরতে থাকে। ওর দাদা কিভাবে ওর মায়ের গলায় ছুরি ধরেছিল এবং সেই দৃশ্যটা ওর মনের মধ্যে বারবার ভেসে উঠতে থাকে। হঠাৎ ও একটা কথা ভেবে থমকে যায়। এই মুহূর্তে বিদ্যুৎ জানে না ওর দাদা কোথায় আছে। দাদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও যে লাভের লাভ কিছুই হবে না সেটাও বুঝতে পেরেছে। না, কিছুতেই ও ওদের কিছু হতে দেবে না। কিন্তু যদি ওর বৌদি বা ভাইজির কিছু ক্ষতি হয়ে যায় তাহলে বিদ্যুৎ কিছুতেই ওদের ক্ষতি হতে দেবে না। আয়না ঋতব্রতকেও বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ওরা থাকলে তবুও কথা ছিল। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে সুপ্রিয়ার তেমন কিছু হয়নি, সাময়িক উত্তেজনায় প্রেশার ফল করেছে, তাই এরকম একটু অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎই অনুপের কথা মনে পড়ায় বিদ্যুৎ মোবাইলটা বার করে অনুপকে কল করে। কয়েকবার রিং হওয়ার পর অনুপ কলটা রিসিভ করে। আমি এই মুহূর্তে নার্সিংহোমে আছি, তুমি কি এক জায়গায় একটু যেতে পারবে অনুপ? নার্সিংহোম? কেন স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, তবে আমার মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে। মা নার্সিংহোমে ভর্তি আছে। আপনি আমাকে বলেননি কেন? আমি এক্ষুনি আপনার কাছে যাচ্ছি। না না, তোমাকে এখানে আসতে হবে না, ঠিক আছে সব কিছু আমি এদিকটা সামলে নেব। তুমি প্লিজ একবার আমার বাড়িতে যাও, ওখানে আজ রাতটা থেকো, সকাল হলেই ওদেরকে আমার কাছে নিয়ে এসো। কেন স্যার, কি হয়েছে? না, আই মিন আপনার বাড়িতে যেতে বলছেন তাই প্রশ্নটা করছি আর কি। আপনি কি কিছু সন্দেহ করছেন স্যার? আপনি চাইলে আমি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করতেই পারি। না না, একেবারেই না। তোমাকে যা করতে হবে পুরোটাই সকলের অজ্ঞাতে থেকে করতে হবে। অ্যান্ড আই নো আই ক্যান ট্রাস্ট ইউ অ্যাবাউট মাই ফ্যামিলি। দাদা যে নৃপেন্দ্রর সঙ্গে কাজ করে তার প্রমাণ পেয়েছি। দাদাকে স্যারেন্ডার করতে বলেছি, কিন্তু দাদা ধরা দেয়নি। মায়ের গলায় ছুরি ধরে পালিয়ে গিয়েছে। মাই আঘাতটা সহ্য করতে না পেরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তুমি যদি একবার ওখানে যেতে তাহলে খুব ভালো হতো। না মানে জানি তোমার নিজেরও কাজ আছে, তাই বলছি একটু যদি আমার বাড়িতে একবার যেতে। স্যার প্লিজ এইভাবে বলবেন না। আপনাকে আমি আগেও বলেছি আপনি আমার ইন্সপিরেশন স্যার। ডিপার্টমেন্টে আপনার কথা আমি আগেও শুনেছি, আর এখন যখন আপনাকে সামনাসামনি দেখছি তখন আপনার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেছে। আমি অবশ্যই যাচ্ছি স্যার। থ্যাংক ইউ সো মাচ অনুপ। শিওর স্যার, এইভাবে বলবেন না আপনি আমাকে। নৃপেন্দ্রর লোক চারিদিকে ছড়ানো আছে, সেই লোক আইবিতে পর্যন্ত আছে। তার প্রত্যক্ষ প্রমাণ পেয়েছে বিদ্যুৎ। তবে অনুপকেও যতদূর দেখছে তাতে অনুপকে একজন সৎ কর্তব্যপরায়ণ অফিসার বলেই ওর মনে হয়। তাই এই মুহূর্তে অনুপ যদি ওখানে যায় তবে অন্তত একটু হলেও নিশ্চিন্তে ও থাকতে পারবে। কিছুতেই ঘুম আসছিল না ঋত্বিকার। সমস্ত ঘটনা ওর মাথার মধ্যে ঘুরছিল। ওর বাবার মতো একজন মানুষ যে এমন কিছু করতে পারে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। এবার কি করবে, কি হবে ওদের কিছুই জানে না। ওর চোখের সামনে সবকিছু শূন্য মনে হচ্ছে। অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকার পর ঋত্বিকা ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ কারোর অস্তিত্ব টের পেয়ে ওর চোখ খুলে দেখে ওর মুখের কাছে কেউ একজন ঝুঁকে পড়েছে। ভয়েও তাড়াতাড়ি উঠে বসে। কে কে আপনি? চুপ, আমি আমি অনুপ। আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। বিদ্যুৎ স্যার আমাকে এখানে পাঠিয়েছেন। কাকু, কাকু আপনাকে পাঠিয়েছে? কিন্তু কাকু কাকু কেন পাঠিয়েছে আপনাকে এখানে? পরেই সব কথা বলবো, আপনারা দুজনে তাড়াতাড়ি বাথরুমে যান। কেন? আমরা বাথরুমে যাব কেন? বাড়িতে কেউ ঢুকেছে, আপনারা তাড়াতাড়ি বাথরুমে যান। বাড়িতে কেউ ঢুকেছে মানে? কি হবে, কি হবে এখন? চুপ করুন বললাম না, চিৎকার করবেন না। আপনাদের সিকিউরিটির জন্য আমি এখানে এসেছি, আর আপনাদের যা বলছি সেটাই শুনুন। তাড়াতাড়ি বাথরুমে যান, কেমন?
মুখ বন্ধ থাকায় জ্যোতিকা কিছু বলতে পারে না। ও জোরে জোরে মাথা নাড়িয়ে সম্মতি দিলে অনুপ হাতটা সরিয়ে নেয়। গুড, আপনারা দুজনে তাড়াতাড়ি বাথরুমে যান, আর যেটা বললাম যেন মনে থাকে, এখানে যাই হয়ে যাক না কেন কোনো রকম শব্দ করবেন না। মিনিট 10 মতো ঘরে একটা শব্দও হয় না। পিন পড়লেও শোনা যাবে এমন একটা নিস্তব্ধতা ওই ঘরের মধ্যে ছড়িয়ে রয়েছে। জ্যোতিকা এবং ঋতিকা কিছুই বুঝতে পারছে না। ওরা ভয়ে উত্তেজনায় নিঃশ্বাস যেন বন্ধ করে রেখেছে। হঠাৎ করেই ঘরের ডিম আলো জ্বলায় স্পষ্ট কিছু দেখা যায় না, শুধুমাত্র একটা অবয়ব দেখতে পায় ঋতিকা। ভয়ে উত্তেজনায় যদি দম বন্ধ হয়ে যায় আর ও চিৎকার করে ফেলে, তাই ও নিজের মুখটাই নিজে চেপে ধরে। জ্যোতিকা এবং ওর মেয়ে ঋতিকা পাশাপাশি শুয়ে আছে এটা ভেবেই পুরুষ অবয়বটি আস্তে আস্তে এগিয়ে যায়। তারপর পকেট থেকে একটা ছুরি বের করে অনুপের বুকে ঢোকানোর জন্য জাগায়। ঋতিকা আর ভয় নিয়ন্ত্রণ করতে পারে না, চিৎকার করে ওঠে। সেই ডাকাতটা ডাকাতি করতে গিয়ে মা মেয়েকে মেরে ফেলেছে। এতে নির্মল আরও বেশি করে ভেঙে পড়বে। নৃপেন্দ্র সাধারণত কাউকেই শুধু শুধু মারে না। প্রথমে জীবন্ত শরীর থেকে কিভাবে লাভ পাওয়া যায় সেটা দেখে, তারপর মারা গেলে সেই শরীর থেকে কিভাবে লাভ পাওয়া যায় সেটাও দেখে। কিন্তু জ্যোতিকা এবং ঋত্বিকার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। যদি নির্মল জেনে যায় কোনো কারণে, তাহলে ব্যাপারটার জটিলতা বেড়ে যেতে পারে বলে বৃন্দা এমনভাবে ব্যবস্থা করেছে যাতে মনে হয় যে বাড়িতে কোনো ডাকাত ঢুকেছিল এবং ডাকাতি করতে গিয়ে ওদের দুজনকে মেরে ফেলেছে। ঋতিকা চিৎকার করতে শুনে অভিজ্ঞ সমর বুঝতে পারে যে কিছু একটা স্বাভাবিক নয়। শব্দ যেদিক থেকে এলো ও দ্রুত সেদিক এগিয়ে গিয়ে বাথরুমের দরজা ঠেলে ঋতিকার গলায় ছুরি ধরে। এই ঘরের সুইচ বোর্ড কোথায় আছে সেটা অনেক আগে থেকেই দেখে রেখেছিল অনুপ। অন্ধকারের সমস্যা হতে পারে এটা জেনেই ও দ্রুত লাইটটা জ্বালিয়ে দেয়। এই কে তুই? তুই কে? এখানে কি করছিস? মেয়েটাকে ছাড়। ঋতিকা! একদম চালাকি করার চেষ্টা করবি না, বন্দুক ফেল। এই মেয়েটাকে ছাড়। সমর ঋতিকার গলায় চাপ দিলে ওর গলা দিয়ে রক্ত বেরিয়ে আসে। বেশি চালাকি করার চেষ্টা করলে এখানে এই মেয়েটার গলা কেটে দেবো। বন্দুকটা ফেল, তাড়াতাড়ি পা দিয়ে আমার কাছে ছোড় বন্দুকটা। আমি বন্দুক ফেলে দিচ্ছি, কিন্তু ওর কোনো ক্ষতি করবি না। অনুপ বন্দুকটা পা দিয়ে ছুঁড়ে দেয়। সমর বন্দুকটা নিচু হয়ে ঠিক নিতেই যাবে, সেই সুযোগে অনুপ ওর হাত লক্ষ্য করে লাথি মারে। ছুরিটা ছিটকে পড়ে, যন্ত্রণায় ও বসে পড়ে। তবে অনুপ যে কোনো সাধারণ মানুষ নয় সেটা বুঝে যন্ত্রণা অগ্রাহ্য করেই সমর বন্দুকটা হাতে তুলে নিয়ে ঠিক গুলি করতেই যাবে, তার আগেই অনুপ ছুরিটা নিয়ে ওর বুকে বসিয়ে দেয়। কিচ্ছু হবে না ঋতিকা, তুমি একদম ঠিক আছো। ও আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ও মারা গেছে। কিচ্ছু হবে না, তুমি গলায় একটু ওষুধ লাগাও, শুধু ওই ওষুধ লাগালেই ঠিক হয়ে যাবে। ও মারা গেছে। ও ও মারা গেছে। কিচ্ছু হবে না, তুমি গলায় একটু ওষুধ লাগিয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। ও মারা গেছে। চুপ করো, সেই থেকে ভাঙা ক্যাসেটের মতো একই কথা বলে যাচ্ছ। বলছি না কিচ্ছু হয়নি। মৃতদেহ নিয়ে যেতে হবে, অনেক কাজ আছে এখন আমার। দাঁড়াও, ফোন করি একটা। অনুপ ধমকে দিলে ঋতিকা ভয়ে মুখে আঙুল দেয়। তবে ও যে ভীষণ ভয় পেয়ে আছে সেটা ওর অভিব্যক্তি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর এক ভ্যান পুলিশ এই বাড়িতে আসে, আর ওদের অতর্কিতে একটা ছায়া বাড়ি থেকে দূরে দাঁড়িয়ে সবটা দেখছে। পুলিশ আসার পর যখন জায়গাটা ঘিরে নেয়, তখন সেই ছায়াটা এই জায়গা থেকে চলে যায়। আশ্রমে আজ অনেক ভক্ত সমাগম হবে। দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত আসবে। সেই জন্যই আশ্রমে আজ সাজো সাজো রব। সবকিছু পরিকল্পনা মাফিক হওয়ায় নৃপেন্দ্র বেশ খুশি। ভক্ত সমাগম হওয়ার এই সময়টা ওর খুব ভালো লাগে। কিন্তু যারা ওর কাছের তারা বেশিরভাগই ওকে ভয় করে, আর ভক্তরা ওকে শ্রদ্ধা করে। বিনা প্রশ্নে ওর প্রত্যেকটা বলা শব্দ অক্ষরে অক্ষরে মেনে চলে। গুরুজি, আসবো? আরে হ্যাঁ বৃন্দা, আয় আয়। কি হয়েছে বৃন্দা, তোকে এরকম দেখাচ্ছে কেন? কোনো খারাপ খবর আছে? গুরুজি, সমর মারা গেছে। কি
কি বললি তুই? মারা গেছে মানে কি? কিভাবে মারা গেছে সমর? আপনার কথা মতো নির্মলের পরিবারকে, ওর মেয়ে আর বউকে মারার জন্য লোক পাঠিয়েছিলাম, কিন্তু এটা যেহেতু সূক্ষ্ম কাজ, তাই আমি সমরকেই পাঠিয়েছিলাম। হ্যাঁ, খুব ভালো কাজ করেছিলি। এইরকম পরিস্থিতিতে অন্য কেউ করলে চাপ হয়ে যেত, কিন্তু সমর মারা গেল কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওখানে কি বিদ্যুৎ ছিল? না গুরুজি, বিদ্যুৎ ছিল না। তাহলে কে ছিল বৃন্দা? এরকম এরকম অসম্পূর্ণভাবে কথা বলবি না, যেটা বলার পুরোপুরি পরিষ্কার করে বল। আমি যদি আপনাকে আঘাত করে থাকি গুরুজি, আমায় ক্ষমা করবেন। ওসব কথা রাখ বৃন্দা, কি বলতে চাইছিস সেটা বল। সমর কিভাবে মারা গেল? ওখানে তো মারা যাওয়ার কোনো প্রশ্নই নেই। বিদ্যুৎ অনুমান করেছিল যে ওর বৌদি আর ভাইজির সঙ্গে কিছু হতেও পারে, তাই একজন আইবির অফিসারকে ওর বাড়িতে গোপনে রেখে দিয়েছিল। সমর ওখানে গিয়ে মা মেয়েকে মেরে ব্যাপারটা ডাকাতির পরিকল্পনার রূপ দেওয়ার চেষ্টা করেছিল বটে, কিন্তু ওই আইবির অফিসার থাকবে বুঝতে পারেনি। ও যখন ওদেরকে মারার চেষ্টা করে, তার আগেই সমর ওকে মেরে দেয়। মরার আগে সবকিছু বলে যায়নি তো? না গুরুজি, আমাদের লোক থানায় আর আইবিতেও আছে। তাছাড়া রিপোর্টে নিশ্চিত করা আছে যে সমর কিচ্ছু বলে যায়নি। বিদ্যুৎ বিদ্যুৎ বিদ্যুৎ, এই একটা মাত্র ছেলের জন্য আমার ব্যবসায় এত বড় ক্ষতি হচ্ছে। আমার মান সম্মান নিয়ে খেলা করছে। হ্যাঁ, তোকে ছাড়বো না বিদ্যুৎ। বৃন্দা, সম্রাটের জ্ঞান ফিরেছে? এখনো ফেরেনি গুরুজি, তবে ডাক্তার বলেছে যে কোনো মুহূর্তে জ্ঞান ফিরবে। ওর জ্ঞান ফিরলেই আমাকে খবর দিবি, বুঝেছিস? তারপর আজকেই আমার শত্রুর শেষ দিন হবে। হ্যাঁ গুরুজি, সম্রাট আপনার কথা মতোই বিদ্যুৎকে মারবে, আর সেটাও আপনার চোখের সামনে। আর একটিও কথা বলতে ইচ্ছা করে না নৃপেন্দ্রর। ও প্রসাধন সম্পূর্ণ করে দ্রুত গতিতে বাইরে বেরিয়ে যায়। নৃপেন্দ্র নির্মলের জন্য যে জায়গাটার ব্যবস্থা করে দিয়েছিল, সেই জায়গায় যাওয়ার জন্য ওকে ওর বাড়ির পথ ধরেই যেতে হয়। গাড়িতে করে যাওয়ার সময় ও যখন নিজের পাড়াটা দেখে, তখন ড্রাইভারকে থামাতে বলে। ড্রাইভার রাজি না হলে ও ভয় দেখিয়ে থামায়। তারপর বলে যে ও নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে, ওর জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। নির্মলের আসল পরিচয় এই ড্রাইভার জানে। নির্মল যে কতখানি ঠান্ডা মাথার একজন অপরাধী সেটাও জানে, তাই ওর আর নির্মলের সঙ্গে কোনো রকম কথা কাটাকাটি করার সাহস পায় না। বাড়ির লোকেরা যে ওকে পছন্দ করবে না, ওর ওপর ভীষণভাবে রেগে থাকবে, সেটা নির্মল জানতো। তবুও একবার অন্তত দূর থেকে হলেও বাড়ির সকলকে দেখার ইচ্ছা ও কোনোভাবেই মন থেকে সরাতে পারে না। নির্মল নিজের বাড়িতে ঢুকতে যাবে, এমন সময় দেখে অনুপ ওর বাড়িতে চুপিসারে ঢুকছে। অনুপকে বাড়িতে ঢুকতে দেখে ও দাঁড়িয়ে পড়ে। এত রাতে অনুপকে বাড়িতে ঢুকতে দেখে ওর মাথায় রক্ত চড়ে যায়। ও বাড়িতে ঢুকতে যাবে, ঠিক সেই মুহূর্তে দেখে সমরও বাড়িতে ঢুকছে। সমরকে ও খুব ভালোভাবেই চেনে। সমরের মতো লোকের তো এখানে আসার কথা না, তাহলে সমর কেন এখানে এলো? আশেপাশে আর কেউ নেই দেখেও আস্তে আস্তে বাড়িতে ঢুকে যায়। এতগুলো বছর ধরে সকলের চোখের আড়ালে কাজ করতে করতে নির্মলের অনুসরণ করার ক্ষমতা এবং নিজেকে সকলের আড়ালে লুকিয়ে রাখার ক্ষমতা সহজাত হয়ে উঠেছিল। ঠিক একটা বেড়ালের মতো নিঃশব্দে পা টিপে টিপে ও ঘরে ঢোকে। মেয়েকে যখন ওই রকমভাবে ও বিপদে পড়তে দেখেছিল, তখন সবকিছু ভুলেও ঝাঁপিয়ে পড়তেই চেয়েছিল। কিন্তু যখন অনুপ ঋত্বিকাকে বাঁচিয়ে নেয়, তখন বুঝতে পারে ও যদি মাঝে ঢুকতো তাহলে সমর ওর পরিবারের সবাইকেই মেরে ফেলত। অনুপের এই বাড়িতে আসার কারণ, সমরের এই বাড়িতে আসার কারণ, সবটা ওর কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। নৃপেন্দ্রর উপর প্রচণ্ড রাগে এবং নিজের প্রতি ঘৃণায় ও বাইরে চলে আসে। তারপর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। ওর জীবনকে কেন্দ্র করে ঘটা সমস্ত ঘটনা সবটাই ওর কাছে একটা প্রহসনের মতো হয়ে যায় যেন। নৃপেন্দ্র যে কিভাবে ওকে ব্যবহার করেছে সেটাও কিছুতেই সহ্য করতে পারছে না। যতক্ষণ না পর্যন্ত নৃপেন্দ্রকে যোগ্য সাজা দিতে পারবে, ততক্ষণ ওর বুকের জ্বালা মিটবে না।
এই মাঝরাতে আশ্রমে নির্মলকে ঢুকতে দেখে আশ্রমের নিরাপত্তারক্ষীরা ওকে আটকায় না। যে কোনো সময় এখানে নির্মলের ঢোকা এতটাই স্বাভাবিক যে কেউ আলাদা করে কিছু মনেও করে না। নির্মলের কাছে কিন্তু একটা লুকোনো ছুরি আছে, ওটা নিয়েই আস্তে আস্তে ও এগিয়ে যায় নৃপেন্দ্রর ঘরে। নৃপেন্দ্র ওর ঘরের দরজা কখনো ভিতর থেকে বন্ধ করে না, ওটা সবসময় ভেজানোই থাকে। যে অপরাধ জগতের বেতাজ বাদশাহ, রাতের সঙ্গেই তার কাম কারবার বেশি। ঘরে একদম হালকা আলো জ্বালানো আছে, সেই আলোতেই নির্মল ঝুঁকে নৃপেন্দ্রর মুখের দিকে দেখতে থাকে। ওর সামনে যেন এখন নৃপেন্দ্রর মুখ নেই, বরং ওর অতীত, ওর কৈশোর, হারানো দিনগুলো সব কিছু ভেসে উঠেছে। কিভাবে নৃপেন্দ্র ওকে ব্যবহার করেছে, কিভাবে ও একটার পর একটা অপরাধ করে গেছে, সব কিছু যেন ওর চোখের সামনে ভেসে উঠেছে। প্রথমে ও নৃপেন্দ্রকে মারবে, তারপর ও খুশি মনে নিজেকে ওর ভাইয়ের হাতে তুলে দেবে, এমনটাই ভেবেছে ও। নৃপেন্দ্রকে মারবে বলে নির্মল প্রচণ্ড আক্রোশে ছুরি তোলে, কিন্তু সেই মুহূর্তেই ঘরে টোকা মারার শব্দ হলে ও চমকে ওঠে। এমন সময় হঠাৎ করে বৃন্দা গুরুজির ঘরের দিকে আসে। গুরুজি, আসতে পারি? গুরুজি। বৃন্দার গলা এই মুহূর্তে একেবারেই আশা করেনি নির্মল। বৃন্দার উপস্থিতিতে যে নির্মল নৃপেন্দ্রকে মারতে পারবে না সেটাও খুব ভালোভাবেই জানে। হ্যাঁ বৃন্দা, আয় আয় আয়। গুরুজি, একটা খবর আছে। খবরটা যেন ভালো হয় দেখিস। বহুদিন ধরে খারাপ খবর শুনতে শুনতে না আর ভালো লাগছে না। না না গুরুজি, ভালো খবর। সম্রাটের দুপুরবেলায় জ্ঞান ফিরেছে, আগের মতোই সম্পূর্ণ সুস্থ হয়ে আছে এখন সে। এই তো, এতদিন পর একটা ভালো খবর দিয়েছিস, বাহ, বেশ খুশি হলাম রে। আপনার ঘুম ভাঙানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত গুরুজি, কিন্তু আপনি বলেছিলেন সম্রাট আবার নর্মাল ব্যবহার করা শুরু করলেই যেন আপনাকেই খবর দিই। তাই আর দেরি না করে আমি এখনই আপনাকে খবর দিতে চলে এলাম। ভালো করেছিস, খুব ভালো করেছিস, শুভশ্র শীঘ্রম। তাহলে আর দেরি কেন, চ। এখনই যাবেন গুরুজি? হ্যাঁ, এক্ষুনি যাব। আমার এত বড় শত্রু শেষ হবে, আমি কি করে দেরি করি বল? চ, এক্ষুনি বের হব। আমার যে আর ধৈর্য ধরছে না রে। যে শত্রুকে অর্ধ মৃত রেখে যায় সে মূর্খ, সম্পূর্ণ বিনাশী একমাত্র বিজয়ের পথ। নির্মল ভেবেছিল বৃন্দা চলে গেলে ও নৃপেন্দ্রকে খুন করবে, কিন্তু এখন যখন শোনে যে নৃপেন্দ্র চলে যাবে তখন ওর নিজের ওপরই রাগ হয়। ওদিকে বিদ্যুৎকে এবার নৃপেন্দ্র শেষ করতে পারবে, তাও সম্রাটের হাতে, এটা ভেবেই ওর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে ওরা বেরিয়ে পড়ে। গত কয়েকটা রাতে বিদ্যুৎ একেবারেই ঘুমোয়নি। টানা জেগে থাকায় ওর শরীর ক্লান্ত হয়ে পড়েছে। তাছাড়া ওর মাকেও নার্সিংহোম থেকে ছেড়ে দিয়েছে। ওর মা একটু ভালো আছেন, কিন্তু কি আর করা যাবে, সব কিছু নিজের মর্জিমাফিক তো হয় না। দাদার জন্য একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ওর মুখ থেকে। বারবার দাদার কথা মনে পড়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে কিছু করার না পেয়ে বিদ্যুৎ ঘুমানোর জন্য প্রস্তুত নেয়। এমন সময় ওর ফোনে একটা মেসেজ আসে। ও ভাবে নিশ্চয়ই স্রোতস্বিনী মেসেজ পাঠিয়েছে। স্রোতস্বিনীর কথা ভেবে এইরকম গম্ভীর পরিস্থিতিতেও ওর মুখে হাসি ফুটে ওঠে। ও জানে না ও স্রোতস্বিনীর ভালোবাসার যোগ্য কিনা। ও সেইভাবে স্রোতস্বিনীকে কখনো সময়ও দিতে পারে না, এমনকি মাঝে মাঝে খবর পর্যন্ত নেওয়ার সময়ও পায় না। তারপরেও স্রোতস্বিনী যেভাবে ওকে নিঃশর্তভাবে ভালোবেসে যাচ্ছে তাতে ও সত্যি কৃতজ্ঞ স্রোতস্বিনীর কাছে। এইরকম সময় ওর মোবাইলে একটা মেসেজ আসে। মোবাইলটা আনলক করে ও মেসেজটা ভালো করে দেখে। তবে সেটা দেখার সঙ্গে সঙ্গেই ওর শরীরের প্রতিক্রিয়া বদলে যায়। ওর শরীর আবার টানটান হয়ে ওঠে। গুরুজির যদি সন্ধান চাও তবে এই ঠিকানায় একা চলে এসো। মেসেজটা কে পাঠিয়েছে দেখার জন্য বিদ্যুৎ ট্রু কলার খোলে, কিন্তু কে পাঠিয়েছে সেটাও বুঝতে পারে না, কারণ নাম্বারটা প্রাইভেট। তবে এই নাম্বার সম্রাটকে আগেও ও ব্যবহার করতে দেখেছে। তাছাড়া সম্রাটের চোখেও নৃপেন্দ্রর জন্য গভীর ঘৃণাও দেখেছে।
তাই মেসেজটা যে পাঠিয়েছে সেটা সত্যি সত্যি সম্রাট, এটাই ধরে নেয় বিদ্যুৎ। অবশ্য এটা ভাবার সময়ও ওর আর নেই, কারণ কর্মক্ষেত্রে ও এমন বহু পরিস্থিতির সম্মুখীন হয়েছে যেখানে শুধুমাত্র সন্দেহের বশে ঘটনাস্থলের উদ্দেশ্যে ওকে বেরিয়ে যেতে হয়েছে। আজও তাই মোবাইলে পাঠানো নির্দিষ্ট ঠিকানার উদ্দেশ্যে ও বেরিয়ে পড়ল। বিদ্যুৎ একটা পরিত্যক্ত মন্দিরের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউ কোথাও নেই। এইরকম জায়গায় একা একা দাঁড়িয়েও ওর ভয় করে না, বরং বিরক্ত লাগে। সেই কখন থেকে ও এখানে অপেক্ষা করছে, কিন্তু কারোর আসার নাম নেই। ওর এবার এক মুহূর্তের জন্য মনে হয় যে মেসেজটা আদৌ সম্রাট পাঠিয়েছে নাকি অন্য কেউ। এখানে আসার আগে মহেন্দ্রকে ব্যাপারটা জানালে ভালো করতো, এমনটাই ভাবতে থাকে ও। আর কিছু না হোক অন্তত সাহায্য করতে পারত। ও মহেন্দ্রকে ঠিক ফোন করতেই যাবে এমন সময় সম্রাটের গলা শুনে ও পিছন ফিরে তাকায়। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়নি তো? সম্রাট, হ্যাঁ আমি। প্লিজ তুমি অবাক হওয়ার অভিনয় করো না। আই এম শিওর মেসেজটা যে আমি পাঠিয়েছি সেটা আর কেউ না বুঝুক, তুমি বুঝেছ। তুমি গুরুজির সম্পর্কে কি বলতে চাও সেটা বলো। আর তুমি গুরুজির সম্পর্কে কিছু বলতে চাইছো কেন? কি শত্রুতা আছে তোমার ওনার সঙ্গে? শত্রুতা যে বড় ছোট শব্দ বিদ্যুৎ বাবু। আমরা যা করি সবকিছুর পিছনে একটা না একটা কারণ থাকে, কিন্তু সেই কারণের শিকড় যে মাঝে মাঝে কতটা গভীর হয় সেটা আমরা বুঝতেও পারি না। মানে কি বলতে চাও স্পষ্ট করে বলো। আমি এখানে তোমার হেয়ালি শুনতে আসিনি। জীবনটাই একটা হেয়ালি স্যার। সে সমাধান করতে পারে সে জিতে যায়, আর যে পারে না সে ডুবে যায়। মানে আবার মানে এত কথার মানে কি করে তোমাকে বোঝাই বিদ্যুৎ বাবু? বুঝলাম তোমার এখানে গুরুজির বিরুদ্ধে বলার মতো কিছু নেই। আমি ভেবেছিলাম তুমি অন্যদের থেকে আলাদা, তবে তুমি যে বাকিদের মতোই একটা সাধারণ অপরাধী সেটা আবার প্রমাণ করে দিলে তুমি। ঠিক আছে, ওনার বিরুদ্ধে না হয় নাই প্রমাণ পেলাম, কিন্তু তুমি তো আমার হাতের মুঠোয় এসেছ। তোমাকে যদি ধরি তাহলে সেই সূত্র ধরে ওনার কাছে নিশ্চয়ই পৌঁছে যেতে পারবো। বিদ্যুৎ চকিতে বন্দুকটা বের করে, কিন্তু গুলি করতে পারে না। সম্রাট তো প্রস্তুতি ছিল, ওর হাতের মধ্যে একটা ইঞ্জেকশন ছিল। ওটা নিয়ে ক্ষিপ্র গতিতে বিদ্যুতের ঘাড়ে ঢুকিয়ে দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুতের চোখের সামনে সমস্তটাই অন্ধকার হয়ে যায়। সরি বিদ্যুৎ বাবু, নিজেকে ভালো প্রমাণ করার সুযোগ চাইলেও সবসময় পাওয়া যায় না। দূরে দাঁড়িয়ে নৃপেন্দ্র এবং বৃন্দা গাড়িতে বসেছিল। বিদ্যুতের আর জ্ঞান নেই দেখে বৃন্দা এগিয়ে এসে বিদ্যুৎকে কাঁধে তুলে নেয়। তারপর গাড়িটা আবার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বিদ্যুতের যখন জ্ঞান ফেরে তখন ও নিজের হাত বাঁধা অবস্থায় একটা পরিত্যক্ত জায়গার মধ্যে আবিষ্কার করে ওর আশেপাশে কেউ নেই। ওর মাথাটা ভীষণ ভারী হয়ে আছে। এখানে আসার আগে ও কি করে জ্ঞান হারিয়েছিল সেটা মনে পড়তেই রাগে ও চিৎকার করে ওঠে। সম্রাট, সম্রাট, আমি জানি তুমি এখানেই আছো। লুকিয়ে থাকার কোনো দরকার নেই, বেরিয়ে এসো। আমারই ভুল হয়েছে। একটা অপরাধী যে কখনো মানুষ হতে পারে না সেটা আমি ভুলে গিয়েছিলাম সম্রাট। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। একটা অপরাধী চাইলেও মানুষ হতে পারে না, সবার সেই সুযোগ থাকে না। যেমন তোমার সুযোগ হয়েছিল বেঁচে থাকার, কিন্তু তুমি বাঁচতে চাও না। আমি কি করতে পারি বলো? আমার দাদা কোথায় সম্রাট? ওকে কোথায় লুকিয়ে রেখেছ? বৃন্দা এবং নৃপেন্দ্র এবার আস্তে আস্তে ওদের কাছে এগিয়ে আসে। নৃপেন্দ্রকে দেখে বিদ্যুৎ আবার উত্তেজিত হয়ে ওঠে। আমার দাদা কোথায়? ওকে কোথায় লুকিয়ে রেখেছেন আপনি? কি হলো উত্তর দিন। আমার দাদা কোথায়? আর আপনি ভেবেছেন এত নোংরামি করেও, এত অপরাধ করেও আপনি ছাড়া পেয়ে যাবেন? সেটা হবে না। ধর্ম আর মানবতার যে মুখোশ আপনি পরে আছেন সেই মুখোশ সরবেই। আপনার করা অপরাধ যখন বেরিয়ে আসবে তখন আপনি কোথায় মুখ লুকোবেন? অনেক কথা বলেছো তুমি বিদ্যুৎ। আজ তোমার শেষ দিন। আর মরার পর কে ন্যায় করলো, কে অন্যায় করলো সেটা তার সঙ্গেই চলে যায়। আপাতত তুমি যাওয়ার জন্য তৈরি হও। আমাকে চাইলে মেরে ফেলতেই পারো, কিন্তু আমি মরলেও এই লোকটা বাঁচবে না, তুমি বাঁচবে না, তোমরা কেউই বাঁচবে না। তোমাদের করা নোংরামি, তোমাদের করা অপরাধের শাস্তি তোমরা পাবেই। গুরুজির নামে কোনো কথা শুনতে বৃন্দা একেবারেই রাজি নয়। ও উত্তেজিত হয়ে উঠেছে। দাঁড়া বৃন্দা,
একটু দাঁড়িয়ে যা। গুরুজি, দয়া করে আমাকে অনুমতি দিন। আমি ওর বুক চিরে সেই রক্ত দিয়ে আপনার পা ধুয়ে দেব। আপনাকে এত বড় কথা বলার সাহস ও পায় কোথা থেকে? দয়া করে আমাকে অনুমতি দিন। সম্রাট বিদ্যুৎকে হাঁটু গেড়ে বসিয়ে ওর কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে, যতটা সম্ভব নিঃশ্বাস আটকে রেখো। বিদ্যুৎ সম্রাটের বলা কথার বিন্দু বিসর্গ কিছু বুঝতে পারে না। ও কিছু বলতেই যাবে, তার আগেই সম্রাটের বন্দুক থেকে ধেয়ে আসা পরপর 4টে গুলি ওর শরীরে এসে ঢুকে রক্ত বের হতে থাকে। নিজের সব থেকে বড় শত্রুকে এইভাবে ধরাশায়ী হতে দেখে নৃপেন্দ্রর মুখে হাসি ফুটে ওঠে। সম্রাট বিদ্যুৎকে মারতে পারবে কিনা শেষ পর্যন্ত ও এই ব্যাপারটাতে নিশ্চিত ছিল না। যখন দেখে এতগুলো গুলি বিদ্যুতের শরীরে ঢুকে গেছে, তখন ও হাসতে হাসতে গাড়িতে গিয়ে বসে, আর ওর পিছন পিছন যায় বৃন্দা এবং সম্রাট। আজ সারাদিন স্রোতস্বিনীর মনটা কেমন যেন আনচান করছে। সন্ধেবেলাও একবার বিদ্যুতের মাকে দেখেও গিয়েছিল। তারপরে ওর মনে হচ্ছিল আবার বিদ্যুৎকে ফোন করবে, কিন্তু বিদ্যুতের যে গত কয়েক রাত ঘুম হয়নি সেটাও জানে। ছেলেটাকে ভীষণ ক্লান্ত লাগছিল। তবে ওর মন যেরকম অশান্ত হয়ে রয়েছে তাতে চাইলেও ও ঘুমোতে পারে না। হঠাৎ মাঝরাতে ওর ফোনে একটা মেসেজ ঢুকলে ও ফোনটা খুলে দেখে, তাতে লেখা, বিদ্যুৎকে বাঁচাও, দেরি করো না। মেসেজটা কে পাঠিয়েছে তার থেকে বিদ্যুৎকে বাঁচাতে হবে। বিদ্যুৎ এখন কোথায় আছে কোনো কিছুই জানে না। ওর মন এমনিতেই ভীষণ অস্থির হয়েছিল। আর এক মুহূর্ত অপেক্ষা না করে স্রোতস্বিনী বিদ্যুতের নাম্বারে কল করে, কিন্তু ওর চিন্তা বাড়িয়ে দিয়ে বিদ্যুতের নাম্বার সুইচ অফ দেখায়। এসি চলছে, কিন্তু তার মধ্যেও ভয় ঘামতে শুরু করে স্রোতস্বিনী। ভীষণ অস্থির লাগছে ওর। ও আবার বিদ্যুতের নাম্বারে কল করে, কিন্তু আবারও ফোনের ওপার থেকে যান্ত্রিক কণ্ঠস্বরে একই কথা শুনতে পাওয়ায় প্রচণ্ড দুশ্চিন্তায় ও ঋতব্রতকে কল করে। হ্যাঁ স্রোতস্বিনী, বলো। এখন এত রাতের বেলা ফোন করেছো, সব ঠিক আছে তো? বিদ্যুৎ কি ঝামেলা করেছে? ও তোমার সঙ্গে ঝামেলা করে না, শুধু আমাকে একবার বলো, আমি দেখছি ওর কি করা যায়। আমার খুব ভয় করছে ঋতব্রত। আমার মনে হচ্ছে বিদ্যুতের কিছু একটা হয়েছে। কি হয়েছে তোমার? তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? আমি কিছু জানি না। আমার ফোনে একটা মেসেজ এসেছিল, বিদ্যুৎকে যেন আমি যত তাড়াতাড়ি সম্ভব বাঁচাই। আমি ওর নাম্বারে অনেকবার কল করেছি, কিন্তু ওর ফোনে কোনো কল ঢুকছে না, ফোনটা সুইচ অফ বলছে। আমার খুব চিন্তা হচ্ছে ঋতব্রত, ওর কিছু হয়নি তো? ওই নৃপেন্দ্র শাস্ত্রী ওর কোনো ক্ষতি করেনি তো? কে কি মেসেজ পাঠিয়েছে? কই দেখি, আমাকে পাঠাও। হ্যাঁ, এ কি, মেসেজটা ডিলিট হয়ে গেল কি করে? আমি তো কোনো ডিলিট অপশনে ক্লিক করিনি, তাহলে মেসেজটা ডিলিট হয়ে গেল কি করে? ওটা কি কোনো প্রাইভেট নাম্বার ছিল? তুমি এর আগেও সম্রাটের সঙ্গে কথা বলেছো। প্রাইভেট নাম্বারগুলো কিভাবে কাজ করে তুমি তো জানোই। ওটা কি প্রাইভেট নাম্বার? তুমি খেয়াল করেছো? হ্যাঁ, ওটা তো প্রাইভেট নাম্বারই ছিল। সম্রাটের আগের মেসেজগুলো যেভাবে ঢুকতো তেমনই। তাহলে কি সম্রাট ওকে? তুমি চিন্তা করো না, আমি দেখছি। আমি এক্ষুনি তোমার বাড়িতে যাচ্ছি। না না, এখানে আসার দরকার নেই। হতেই পারে বিদ্যুৎ ঘুমিয়ে পড়েছে, মোবাইলের সুইচ অফ করে রেখেছে, হয়তো খেয়াল করেনি। আমি ওর বাড়ি গিয়ে দেখছি। না, যদি এত কিছু করতে দেরি হয়ে যায়। আচ্ছা দাঁড়াও, আমি আয়নাকে বিদ্যুতের বাড়িতে পাঠাচ্ছি, আর আমি এখান থেকে দেখছি বিদ্যুতের মোবাইলটা কোথায় আছে। হ্যাঁ, কেমন? আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। না না, আয়নাকে ওখানে পাঠানো ঠিক হবে না। এখন কাকিমার শরীর তো অসুস্থ, তার উপর যদি বিদ্যুৎ বাড়িতে না থাকে তাহলে ওরা ভীষণ চিন্তা করবে। তার থেকে বরং আমি একটা কাজ করছি, আমি এখান থেকে না বিদ্যুতের মোবাইলটা লোকেশনটা একটু দেখছি। ঠিক আছে ঋতব্রত, যা করার তুমি তাড়াতাড়ি করো প্লিজ। আমার ভীষণ চিন্তা হচ্ছে। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ও বিদ্যুৎ অন্য কেউ নয়, কঠিন পরিস্থিতিতে কিভাবে সামলাতে হয় ও খুব ভালো করেই জানে। ও সব সামলে নেবে, চিন্তা করো না। নিজের মেশিনে কাজ করছিল ঋতব্রত। ও বিদ্যুতের মোবাইল নাম্বার ট্র্যাক করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। তাহলে কি স্রোতস্বিনীর ভাবনায় ঠিক? বিদ্যুতের ওপর কি আক্রমণ হয়েছে? কিন্তু বিদ্যুৎ নিজে একজন আইবির অভিজ্ঞ অফিসার। সাসপেন্ডেড হয়ে গেলে ওর যোগ্যতা প্রশ্নাতীত। সেখানে বিদ্যুতের ক্ষতি এত সহজে কেউ কি করে করতে পারে?
অবশ্য নৃপেন্দ্র সম্পর্কে যা শুনেছে এবং নৃপেন্দ্রর কাজ যেরকম দেখেছে, তাতে ওর পক্ষে কিছু অসম্ভব হয় না। স্রোতস্বিনী যেভাবে হাঁপাচ্ছে তাতে রাস্তায় যে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যায়নি এটাই ভাগ্য। এতখানি পথ মেয়েটা প্রায় ঝড়ের গতিতে এসেছে। স্রোতস্বিনী, কি হয়েছে? মেসেজটা কে পাঠিয়েছে তুমি বুঝতে পেরেছো? না, আমি পারিনি, তবে আমার মন বলছে এটা সম্রাট করেছে। হ্যাঁ, এর মধ্যে আশ্চর্যের কিছু নেই। তুমি আমাকে তোমার মোবাইলটা দাও, আমি দেখছি। তাহলে বিদ্যুৎ কোথায় আছে কি করে জানবি ঋতো? আমি ওর বাড়ি থেকে ঘুরে এসেছি, বিদ্যুৎ ওর বাড়িতে নেই। তুই ওর বাড়ি থেকে গিয়েছিস? তোকে কল করে বললাম না যে ওখানে যাস না, কাকিমার শরীর অসুস্থ, দাদার জন্য বৌদি আর ঋত্বিকার মনও খারাপ আছে। এই অবস্থায় ওখানে গিয়ে তুই একদম ঠিক কাজ করিসনি আয়না। আমি জানি রে, সেজন্যই তো আমি লুকিয়ে গিয়েছি। ওরা এখন ঠিক আছে, বুঝতে পারেনি আমি ওখানে গিয়েছিলাম। আর বিদ্যুতের মোবাইলটা কোনোটাই ওখানে নেই। বিদ্যুৎ বিদ্যুৎ কোথায় গেল? প্লিজ ওকে তোমরা খুঁজে বার করো প্লিজ। আমি চেষ্টা করছি, আমি ভীষণভাবে চেষ্টা করছি, কিন্তু আমি কিছুই পাচ্ছি না যেটার মাধ্যমে লিডে যাব। যে নাম্বারটা থেকে মেসেজটা এসেছিল সেই নাম্বারটা যদি পেতাম তাহলে ট্রেস করা যেত। ওরা বিদ্যুতের নাম্বার সুইচ অফ করে দিয়েছে। তুই পারবি ঋতু, আমি বলছি তুই পারবি। তুই এর আগেও অনেক বড় বড় বিপদ সামলেছিস। তোর জন্য কত বিপদ হওয়া থেকে আটকে গেছি বলতো আমরা। প্লিজ একটু দেখ, আমি জানি তুই শিওর পারবি। হচ্ছে না কিছুতেই হচ্ছে না। ওরা আগের থেকে অনেক বেশি সচেতন হয়ে গিয়েছে, কিছুতেই হচ্ছে না রে, আমি পারছি না। আমি তোমার কাছে হাত জোড় করছি ঋতব্রত, প্লিজ ওকে বাঁচাও প্লিজ। ওর কিছু হলে আমি সহ্য করতে পারবো না, প্লিজ ওকে বাঁচাও প্লিজ। একটা উপায় আছে অবশ্য, দুটো সিগন্যালকে যদি মার্জ করা যায় তাহলে কিছু হলেও হতে পারে। একটা কাজ করি। ইয়েস, হ্যাঁ ইয়েস, পেয়েছি। এই তো বিদ্যুতের লোকেশন আমি পেয়েছি। পেয়েছিস? হ্যাঁ, তুই বিদ্যুতের লোকেশন পেয়েছিস? পেয়ে গেছি। ওহ, ইউ আর এ জিনিয়াস ঋতু, ইউ আর এ জিনিয়াস। লোকেশনটা আমাকে পাঠা, আমি এক্ষুনি ওখানে যাচ্ছি। কোথায় যাবি তুই? বিদ্যুৎকে বাঁচাতে। আমার মন বলছে বিদ্যুতের অবস্থা ঠিক নেই। ও যদি স্বাভাবিক অবস্থায় থাকতো তাহলে এইরকম পরিস্থিতিতে কিছুতেই পড়তো না। ওর কাছে আমাদের যেতে হবে, আর তাও যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু ওই রকম বিপদে তুই যাবি? আর তো অন্য কোনো উপায় দেখছি না ঋতু। এই মুহূর্তে কোনো পুলিশ অফিসারকেও তো ভরসা করা যাবে না। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে আমিও যাব তোর সঙ্গে। না ঋতু, তুই যাবি না, তুই এখানেই থাকবি। কিন্তু তুই ওখানে একা যাবি আর আমি এখানে একা বসে থাকবো? ওখানে কোনো বিপদ অপেক্ষা করছে না তো তোর জন্য? আমি কি করে এখানে একা বসে থাকি বল, আমি তো মরেই যাব। ঋতু, বোঝার চেষ্টা কর। তোর যেমন টেকনোলজির বিষয়ে দক্ষতা আছে, তেমনি আমারও এই বিষয়ে দক্ষতা আছে। আমি সাবধানে থাকবো, কিচ্ছু হবে না আমার, চিন্তা করিস না। তাছাড়া হতেই পারে টেকনোলজির বিষয়ে কিছু প্রয়োজন পড়লো, তখন তুই যদি ওখানে থাকিস, তুই তো চাইলেও আমাকে সাপোর্ট করতে পারবি না। তুই এই দিকটা দেখ, আমি ওই দিকটা দেখছি। কিন্তু আয়না, আমি জানি তুই আমার জন্য চিন্তা করিস, বাট ইউ হ্যাভ টু বিলিভ মি। আমি পারবো রে, আমি পারবো। তোর ভালোবাসা আছে না আমার সঙ্গে, আমার কিচ্ছু হবে না। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু ঋতু, আই লাভ ইউ টু। আলিঙ্গনের বাঁধন হালকা করে আয়না সরে গেল। স্রোতস্বিনীও ওর সঙ্গে পা বাড়িয়েছে দেখে আয়না বলে, এ কি স্রোতস্বিনী, তুমি কোথায় যাচ্ছ? কেন তোমার সঙ্গে? পাগল হয়ে গেছো তুমি? আমি ঋতুকে নিয়ে যাচ্ছি না, তুমি যাবে। অ্যাটাকের কথা তো বাদই দাও, সেলফ ডিফেন্সের ব্যাপারেও কোনো ধারণা আছে তোমার? অন্ধ হয়ে গিয়ে বিপদের মাঝখানে ঝাঁপিয়ে পড়া, সবকিছু ভেবে চিনতে এগোনোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ওই জায়গাটা যে কতখানি ডেঞ্জারাস হতে পারে সেটা সম্পর্কে তোমার বিন্দুমাত্র ধারণা নেই স্রোতস্বিনী। না, নেই, সত্যি আমার কোনো ধারণা নেই। তবে আমি এখানে থাকলে একদমই শান্তি পাবো না। আমার শান্তির জন্য হলেও ওখানে আমাকে যেতেই হবে। তোমার শান্তির জন্য? তোমার শান্তির জন্য যে তোমার কিংবা বিদ্যুতের একটা লাইফ রিস্ক হয়ে যেতে পারে, সেটা কি তুমি জানো? হবে না, আমি কখনোই এমন কিচ্ছু করব না যাতে ওর কোনো বিপদ হতে পারে। প্লিজ আয়না, প্লিজ। আমি এখানে থাকলে কিছুতেই শান্তিতে থাকতে পারবো না। আমার ভীষণ অ্যাংজাইটি হবে। প্লিজ আমাকে নিয়ে চলো, প্লিজ। স্রোতস্বিনী, তুমি বুঝতে পারছো না, এটা ভীষণ রিস্কি হতে পারে।
কিচ্ছু হবে না, আমি তো বলছি, আমি কথা দিচ্ছি। তুমি যেভাবে যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই চলবো। কিন্তু আমি তোমার সঙ্গে যেতে চাই, প্লিজ আমাকে নিয়ে চলো, প্লিজ আমাকে নিয়ে চলো। আয়না, ওকে নিয়ে যা। এখানে থাকলে ওর সত্যি শরীর খারাপ করবে। ভালোবাসার মানুষটার কিছু হলে সত্যি সহ্য করা যায় না রে। ওদের ভালোবাসে হয়তো বিদ্যুৎকে বাঁচিয়ে আনবে, কিংবা বিদ্যুৎকে তাড়াতাড়ি খুঁজে পেতে সাহায্য করবে। যা যা, ওকে নিয়ে যা। ঋতব্রত দেওয়ার নির্দিষ্ট ঠিকানায় স্রোতস্বিনী গাড়ি চালিয়ে চলে যায়। একটা বিড়ালকে দেখতে ভীষণ মিষ্টি হলেও যখন সে শিকারীর ভূমিকা পালন করে তখন সে যেমন ভয়ঙ্কর হয়ে ওঠে, আয়নার শরীরী ভাষা এখন ঠিক সেরকমই হয়ে আছে। ওর হাঁটা চলার মধ্যেও রয়েছে স্পষ্ট আত্মবিশ্বাস। এইসব ক্ষেত্রে বিদ্যুৎ যে কেন আয়নাকে এতটা ভরসা করে সেটা ওর শরীরী ভাষা দেখেই বুঝতে পারে স্রোতস্বিনী। ও গাড়ি থেকে নামতেই যাচ্ছিল, তার আগেই আয়না ওর পথ আটকায়। কোথায় যাচ্ছ তুমি? আমি তোমার সঙ্গে যাচ্ছি। আমি গেলে তোমার খোঁজার সুবিধা হবে। একা একা গেলে তো অনেকটাই দেরি হয়ে যাবে। তাতে যদি বিদ্যুতের কোনো ক্ষতি হয়ে যায়, আমিও তোমার সঙ্গেই যাব। স্রোতস্বিনী, তুমি জোর করেছিলে বলে আমি তোমাকে এখানে এনেছি, কিন্তু এখানে কেউ ঘাপটি মেরে অপেক্ষা করছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। তুমি গাড়িতে বসো, আমি দেখছি ব্যাপারটা। প্লিজ আয়না, আই ইনসিস্ট। আমি গাড়িতে বসে থাকলেও কিছুতেই শান্তি পাবো না। তাছাড়া দেখো, যদি কেউ আশেপাশে লুকিয়ে থাকে সে তো গাড়িতেও আক্রমণ করতে পারে, বলো। তার থেকে বরং আমি যদি তোমার কাছাকাছি থাকি তাহলে তো আমি অনেকটা সেফ থাকবো, তাই না? প্লিজ আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। ওকে, এই বয়সেই কিভাবে তুমি বিজনেসে এতটা ইমপ্রুভ করেছো আমি বুঝতে পারছি। ঠিক আছে, চলো। তবে আমার থেকে দূরে কিন্তু একেবারেই নয়, হ্যাঁ? আমি যেখানে যেখানে যাব তুমি সেখানেই যাবে, আর সবসময় আমার পিছনে পিছনে থাকবে, ওকে? কিছুটা যাওয়ার পরেই আয়নার মনে হয় স্রোতস্বিনী পিছনে নেই। যদিও আশেপাশে কেউ নেই, তবুও এইরকম বিপজ্জনক জায়গায় কেউ থাকতেই পারে। বারবার আয়না স্রোতস্বিনীকে বিপদ সম্পর্কে বুঝিয়েছে, তারপরেও স্রোতস্বিনী এমন হঠকারী কাজ করলে ও ভীষণ বিরক্ত হয়ে ওঠে। হঠাৎ স্রোতস্বিনীর আর্তচিৎকারের শব্দ শুনেও ভয় পেয়ে যায়। ও আর এক মুহূর্ত অপেক্ষা না করে যেদিক থেকে শব্দ আসছে সেই দিকেই এগিয়ে যায়। ওর হাতে থাকা ছুরিটা ও শক্ত করে চেপে ধরে, এবং যাতে যে কোনো মুহূর্তে ওর সামনে বিপদ আসলে তার মোকাবিলা করতে পারে সেরকমভাবে নিজেকে প্রস্তুত করে। বিদ্যুৎ, বিদ্যুৎ! স্রোতস্বিনী, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? স্রোতস্বিনী বিদ্যুৎকে তোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আয়না বিদ্যুৎকে ধরে ঘুরিয়ে দিয়ে ওর হাতে হাত রেখে ওর বাল্য বন্ধুটি বেঁচে আছে কিনা বোঝার চেষ্টা করে। বিদ্যুৎ, এই বিদ্যুৎ, বিদ্যুৎ! স্রোতস্বিনী, গাড়ি থেকে তাড়াতাড়ি জলটা নিয়ে এসো। যাও, তাড়াতাড়ি যাও, ফাস্ট, দেরি করো না। ও বাঁচবে তো? আমার বিদ্যুৎ বাঁচবে তো? কিচ্ছু হয়নি ওর। তুমি তাড়াতাড়ি গাড়ি থেকে জলটা আনো, দেরি করো না। যেটা বললাম তাড়াতাড়ি করো, ফাস্ট। জল এনে বিদ্যুতের চোখে মুখে জল দেওয়ার পর বিদ্যুৎ একটু যেন নড়ে ওঠে। আয়না ক্রমাগত ওর চোখ মুখে জল দিতে থাকলে বিদ্যুৎ উঠে বসে। স্রোতস্বিনী ভেবেছিল বিদ্যুৎকে ও বুঝি চিরকালের জন্য হারিয়ে ফেলেছে। সেখানে ছেলেটা যখন এইভাবে বসে পড়ে তখন ও কাঁদবে না আনন্দে হাসবে সেটাই আলাদা করে বুঝে উঠতে পারছে না। ওর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। ও নিচু হয়ে বিদ্যুৎকে জড়িয়ে ধরে। তুমি আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিলে, এমন কিন্তু কখনো করো না। কোথাও যেও না আমাকে ছেড়ে। আয়না স্রোতস্বিনীর কাঁধে হাত রাখে। এই অবস্থায় মেয়েটার মানসিক অবস্থা যে কেমন হতে পারে তা খুব ভালো করে বুঝতে পেরেছে আয়না। স্রোতস্বিনী, আমি জানি তোমার মনের মধ্যে এখন কি চলছে, কিন্তু ওকে একটু নিঃশ্বাস নিতে দাও। সরি সরি সরি। স্রোতস্বিনী আলিঙ্গন মুক্ত হয়ে বিদ্যুতের হাত ধরে, তবে ওর কণ্ঠস্বর এখনো কেঁপে কেঁপে উঠছে। তুমি তুমি এই জায়গায় কিভাবে এলে? কেন এলে তুমি এখানে? আর তোমার মোবাইলটাই বা কোথায়? সম্রাট আমাকে গুরুজির
কথা বলবে বলে ডেকে পাঠিয়েছে অন্য একটা জায়গায়। সেখানে গিয়ে দেখি ওটা একটা ট্র্যাপ ছিল। তারপর ও আমার ঘাড়ে খুব সম্ভবত নেশার ওষুধ পুশ করে, তারপরে এখানে এখানে এনে গুলি করে। মোবাইল বোধহয় মাঝেই কোথাও একটা ফেলে দিয়েছে, আমি জানি না। গুলি? তোমাকে গুলি করেছে? আমি ওকে কিছুতেই ছাড়বো না। ও আমার ভালোবাসার মানুষদের অনেক ক্ষতি করেছে, অনেক ছেড়েছে ওকে। আর না, এবার ওকে ওর শাস্তি পেতেই হবে। নাসরত, সম্রাটের জন্যেই আমি বেঁচে আছি। ও তোমাকে গুলি করেছে আর তুমি বলছো তুমি ওর জন্যই বেঁচে আছো? 4টে গুলি করেছিল আমাকে, তারপরও আমি এইভাবে তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমার সত্যি মনে হয় ও যদি আমাকে আসল গুলি করত তাহলে আমি এইভাবে থাকতাম? ও তখন আমার কানের কাছে বলেছিল যেন আমি নিঃশ্বাস বন্ধ করে রাখি। তখন ওর কথার কারণ বুঝতে না পারলেও এবার বুঝতে পারছি। ওটা সিমুলেশন ছিল, তাই না রে বিদ্যুৎ? রাইট, স্টিমুলেটেড শট। যতদূর আমার ধারণা ওটা ইকোসেল ছিল। মানে তোমরা কি বলছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। গুলি করেছে কিন্তু করেনি। তোমরা কি বলতে চাও আমাকে একটু পরিষ্কার করে বলো না। আসলে সম্রাটের আসল উদ্দেশ্য আমাকে মারার ছিল না, তবে ও এটাও জানতো যে ও যদি আমাকে মারার অভিনয় না করতো তাহলে গুরুজি ওকে সত্যি সত্যি মেরে দিত। এই জন্যই ও নকল গুলি করেছে আমাকে। এবার আমার পালা ওকে বাঁচানোর, কারণ নৃপেন্দ্র শাস্ত্রী যেরকম চালাক তাতে আমি যে বেঁচে আছি সেটাও জানবেই। আর ও যদি একবার জানে যে আমি বেঁচে আছি তাহলে সম্রাটকে আর বাঁচতে দেবে না। বিদ্যুৎ, তুই ঠিক আছিস ভাই? তুই এখানে? তোকে না আমি বলে এসেছিলাম তুই এখানে আসবি না? তোর এখানে আসার দরকার নেই বলেছিলাম তো। তুই এখানে এরকম বিপদের মধ্যে থাকবি আর আমি ওখানে বসে থাকবো? না না, আমি কিছুতেই শান্তি পাচ্ছিলাম না, ভিতরে ভিতরে দম বন্ধ হয়ে যাচ্ছিল। তুই এখানে এসে আমার কি সুবিধা করেছিস বলতো? ভাগ্যিস সেখানে কেউ নেই, থাকলে আমি কতজনকে সামলাতাম। আয় না, আর বকিস না ওকে। পাগলটা তোকে বড্ড ভালোবাসে। যদিও এখানে কেউ নেই তবু নৃপেন্দ্রর লোকেরা চেক করতে আসতেই পারে। চ। বিদ্যুৎ গাড়ির ড্রাইভিং সিটে বসতে চাইলে, কি হলো, তুমি ড্রাইভিং সিটে বসছো কেন? বসতে চাইছি কেন মানে, গাড়ি চালাবো তাই। তুমি এই অবস্থায় গাড়ি চালাবে? হ্যাঁ, তোমার অবস্থা দেখেছো? তোমার হাত পা কিভাবে কাঁপছে দেখেছো? তুমি যদি গাড়ি চালাও তাহলে আমাদের আর বাড়ি ফিরতে হবে না। মানেটা কি? তুমি জানো আমি আয়নাকে গাড়ি চালিয়ে এখানে নিয়ে এসেছি। তখন তোমাকে পাওয়া যাচ্ছিল না, এখন তোমাকে পাওয়া গেছে। তখন যখন চালাতে পেরেছে, তাহলে আমি এখন কেন গাড়ি চালাতে পারবো না? সে কখন কি হয়েছে আমি দেখতে যাচ্ছি না, কিন্তু তোমার এইভাবে হাত কাঁপাতে অন্তত আমি গাড়ি চড়তে রাজি নই। আরে তুমি বুঝতে পারছো না, তোমার এত ইনজিউরি হয়েছে। ঠিক আছে, মানছি এগুলো আসলগুলি নয়, কিন্তু রক্তটা তো আসল। তোমার লাগবে। সরো না, আমি গাড়িটা চালাচ্ছি। আরে বললাম না, তোমার হাত যেভাবে কাঁপছে তাতে আমি অন্তত কোনো রিস্ক নিতে পারবো না। ঠিক আছে ঋতব্রত, তুমি গাড়িটা চালাও। না না, ক্ষমা করো আমায়, আমি নিজের গাড়িটা নিয়ে এসেছি। এই গাড়িটা কে চালাবে তাহলে? এটাও তো কাউকে চালিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং তোমরা কে কি করবে একটু দেখে নাও। আয় না, লং ড্রাইভে যাবি? হ্যাঁ সেটাই, এই অবস্থায় আমি আর তুই লং ড্রাইভে যাব। নিজের ভালো চাস না, চুপচাপ ড্রাইভিং সিটে বসে গাড়িটা চালা। আর এই, অনেকক্ষণ ধরে তোদের অনেক রকম কথা শুনেছি, কে গাড়িটা চালাবি ঠিক কর। ভালো লাগছে না বাবা, অনেক রাত হয়ে গেছে। কোথায় রাতের বেলা ঘুমাবো তা না, এদের মধ্যে কে গাড়ি চালাবে সেটাই এখনো ঠিক করতে পারছে না। সেই কথা শুনবে, শুধু শুধু তোমার নাটক। তোমাদের নারী নির্যাতন কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, আমি বলে দিচ্ছি। এইভাবে চলতে পারে না। আবার তোমাকে নার্সিংহোমেও যেতে হবে। বিদ্যুৎ কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয়, তবে ওর ঠোঁটের কোণে হাসি লেগে আছে।
গত কয়েকদিন ধরেই তরঙ্গিনীর শরীরটা কেমন যেন খারাপ খারাপ লাগছে। ও ভেবেছিল হয়তো মানসিক চাপের কারণে এরকম হচ্ছে, কিন্তু যখন ওর মাসিক নির্দিষ্ট সময়ে হয় না তখন ভীষণ চিন্তা হয়, ও সন্তান সম্ভবা নয় তো, এবার কি হবে। গর্ভবতী কিনা পরীক্ষা করার পর যখন তরঙ্গিনী নিশ্চিত হয় যে ও সন্তান সম্ভবা, তখন ওর ভয় হতে শুরু হয়। সম্রাটের সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, অবশ্য বিয়ে না হয়েও যদি ভালোবাসার কারণে ওদের মধ্যে শারীরিক সম্পর্ক হতো এবং তার কারণে ওর গর্ভে সন্তান আসতো, তাতেও ও সেই অর্থে বিচলিত হতো না। তরঙ্গিনী সম্রাটকে দেখে ওকে জড়িয়ে ধরে, তবে আজকের আলিঙ্গনের ভাষা অন্য দিনের আলিঙ্গনের ভাষার থেকে একেবারেই আলাদা। আজ এই আলিঙ্গনের মধ্যে ভালোবাসার মানুষটিকে কাছে পাওয়ার এক তীব্র তাগিদ রয়েছে। কিছু না বললেও সম্রাট তরঙ্গিনীর ভাষা বুঝতে পারে। সম্রাট তরঙ্গিনীর থেকে সরে গিয়ে ওর চোখে গভীরভাবে তাকিয়ে থাকে, আর একটা আঙুল দিয়ে মেয়েটার মুখে আলতোভাবে ঘষতে থাকে। আমার তরঙ্গর কিছু হয়েছে বলে মনে হচ্ছে, আজ একটু অন্যরকম দেখাচ্ছে কেন? ধ্রুব, আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো। আই এম প্রেগনেন্ট। এমন কথা যে তরঙ্গিনী বলবে সেটা সম্রাট আশা করেনি। ও হতবাক হয়ে তরঙ্গিনীর মুখের দিকে তাকিয়ে থাকে। ধ্রুব, কি হলো? কিছু বলছো না যে তুমি? তুমি কি রাগ করেছো? এরকম ভাবে আমাদের হঠাৎ করে ইস্যু এসে পড়েছে বলে আমি সত্যি বুঝতে পারিনি গো। তুমি যদি রাগ করো। তুমি আমাকে যে কি দিচ্ছ সেটা তুমি নিজেও জানো না তরঙ্গ। আমি বাবা হব, আমি সত্যি সত্যি বাবা হব। আমার মাকে যেভাবে ভালোবাসতো আমার বাবা, আমার একটা অংশ এই পৃথিবীতে আসবে যে আমাকে বাবা বলে ডাকবে। আমি তাকে খুব ভালোবাসবো। দেখো, আমার মা আমাকে যেভাবে ভালোবাসতো আমি আমাদের সন্তানকে ঠিক সেইভাবেই ভালোবাসবো। দরকার হয় আমি মরে যাব, কিন্তু আমি আমাদের সন্তানের গায়ে কোনো আঁচড় আসতে দেব না। তুমি দেখো। তুমি এই পথ ছেড়ে দাও ধ্রুব, আমরা ভালো থাকবো। তুমি, আমি, আমাদের সন্তান সবাই একটি সুখী পৃথিবী পাবো। তুমি নিজের মতো করে কোনো ব্যবসা শুরু করবে, আমিও তোমাকে হেল্প করব। দিদি হেল্প করবে, বিদ্যুৎদা হেল্প করবে। আমরা খুব ভালো থাকবো। দেখো, কি হলো ধ্রুব? কিছু বলছো না যে? এভাবে চোখ সরিয়ে নিচ্ছ কেন? কিছু বলতে পারছে না সম্রাট। ওর বুকের মধ্যে একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে। ও অনেক কিছুই বলতে চাইছে, কিন্তু কিছু বলতে না পেরে তরঙ্গিনীকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে আছে। ওর চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে তরঙ্গিনীর বুকের উপর পড়ছে। ধ্রুব, তুমি কাঁদছো? তরঙ্গিনীর সামনে সম্রাটের ধ্রুব সত্তা প্রকাশ পেলেও অন্যদের সামনে ওর মধ্যেকার শিকারী সত্তা বেরিয়ে আসে। ও সঙ্গে সঙ্গে আবারও আগের মতো সচেতন হয়ে ওঠে। তরঙ্গ, সম্রাট এখানে কি করছে? আমার অনুপস্থিতিতে সম্রাট এখানে আসে? তোমার বোনের শরীর অসুস্থ, ওর ভালো করে খেয়াল রেখো। মানে কি কি হয়েছে আমার বোনের? হ্যাঁ, কি রে তরঙ্গ, তুই তো কিছু বলিসনি। কি হয়েছে তোর? উফ, এত বড় হয়ে গেছিস, আমাকে আর কিছু বলার প্রয়োজনটাই মনে করিস না, তাই না? দিদি, আমি ঠিক আছি। তুই কতটা ঠিক আছিস সেটা আজকে ডক্টর বলবেন। চল চল, এক্ষুনি চল তো আমার সঙ্গে। তোকে নিয়ে আমি এক্ষুনি ডক্টরের কাছে যাব। আমি প্রেগনেন্ট দিদি। কি? তুই? হ্যাঁ দিদি, আমি প্রেগনেন্ট। কিন্তু প্লিজ দিদি, এটা তুমি বলো না যে বিয়ের আগে আমি কিভাবে প্রেগনেন্ট হয়ে গেলাম। প্রথমত, ধ্রুবর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, আর দ্বিতীয়ত আমাদের যদি বিয়ে নাও হতো আর আমার সন্তান আসতো, তাতেও আমার কোনো আফসোস থাকতো না। ও ধ্রুবর সন্তান, আমাদের সন্তান। যে নিষ্পাপ প্রাণটা আমার শরীরে বেড়ে উঠেছে, যে কোনো অবস্থাতেই আমি তাকে এই পৃথিবীর আলো দেখাবই দিদি। তুই ভাবলি কি করে বোন? আমি একটা নিষ্পাপ শিশুকে এই পৃথিবীতে আসতে দেব না, এটা তুই ভাবলি কি করে? তোর সন্তান আমার কতটা আদরের হবে তুই জানিস না। তুই ভালো থাকবি, খুব ভালো থাকবি তুই। সম্রাট, আমি জানি আমার বোন তোমাকে ছাড়া বাঁচবে না। আগে হলে হয়তো আমি ওকে অনেক কিছু বলতাম, জানো তো, কিন্তু এখন বুঝি
ভালোবাসা ঠিক কতখানি তীব্র হলে মানুষ নিজেকে বদলাতে পারে। আর আমি জানি তুমি মানুষটা ভিতর থেকে খুব ভালো, কিন্তু সম্রাট এটাও নিশ্চয়ই জানো যে ওই নৃপেন্দ্র শাস্ত্রী থাকতে কখনো তোমাকে ভালো পথে আসতে দেবে না। তোমার জীবনের অভিশাপ আমার বোনের জীবনে শুধু লাগবে না, তোমাদের অনাগত সন্তানের জীবনেও লাগবে। সন্তানের কথা ভেবে হলেও তুমি স্বাভাবিক জীবনে ফিরে এসো। আমি তোমাকে সাহায্য করব, বিদ্যুৎ তোমাকে সাহায্য করবে। হ্যাঁ গো, তুমি আর 5 জনের মতো একটা স্বাভাবিক জীবনযাপন করবে। আমি কথা দিচ্ছি তোমার জীবনটা খুব সুখের হবে। প্লিজ তুমি এই পথ ছেড়ে দাও, তুমি আবার সুস্থ জীবনে ফিরে এসো প্লিজ। বিদ্যুৎ যখন বাড়িতে ফেরে তখন প্রায় সকাল হয়ে গেছে। ওর শরীরের আঘাত বেশ গুরুতর, ক্ষতয়ে ব্যান্ডেজ করে দেওয়া আছে, কাঁধে চোট লাগায়, হাতেও স্ট্র্যাপ বাঁধা। তবে মা যাতে না ভয় পায় তাই ও ব্যান্ডেজের উপরে জামা পরে নিয়েছে। ও প্রথমে ভেবেছিল যে ওর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে দেবে যাতে সম্রাটের বিপদ না হতে পারে, কিন্তু তাতে ওর মায়ের শরীর অসুস্থ হয়ে যাওয়ার, এমনকি চিন্তায় চিন্তায় মৃত্যুর সম্ভাবনা পর্যন্ত থেকে যাবে। তবে এটাও ঠিক যে সম্রাটের ওপর যে একটা বড়সড় বিপদ আসতে চলেছে সেটাও জানে। সম্রাটকে সরাসরি নৃপেন্দ্রর আশ্রমে গিয়ে বা অন্য কোথাও ডেরায় গিয়ে সাহায্য করা ওর পক্ষে একেবারেই সম্ভব নয়। ও তখনই সম্রাটকে সাহায্য করতে পারবে যখন সম্রাট ওর থেকে সাহায্য চাইবে। সম্রাট চাইলে তবেই ওকে অপরাধ জগৎ থেকে বের করে একটু সুস্থ স্বাভাবিক জীবন পেতে অনেকখানি সাহায্য করতে পারে, তার আগে নয়। বিদ্যুৎ নিজের ঘরে এসে দেখে ওর মা ঘরে শুয়ে আছে। এমনি সময় এই ঘরে কেউ থাকে না। রাতের পর রাত এই ঘরে না এলেও ওর জন্য ঘরটা সবসময় ফাঁকাই থাকে। তবে আজ এই ঘরে এসে মাকে শুয়ে থাকতে দেখে ওর একই সঙ্গে ভালো লাগে আবার খারাপও লাগে। এত অপরাধীদের সঙ্গে ওকে ক্রমাগত লড়তে হয়, প্রতি মুহূর্তে নিজের শারীরিক মানসিক ক্ষমতার প্রমাণ দিয়ে যেতে হয়। কিন্তু এই মানুষটি সামনে থাকলে মনে হয় কোনো বিপদই বিপদ নয়, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন যদি ওর মা ওর ব্যান্ডেজ আর হাতে বাঁধা স্ট্র্যাপ দেখে চিন্তা করে তাহলে কি হবে? এই ঘর থেকে সন্তর্পণে বিদ্যুৎ চলে যাচ্ছিল, তবে চাইলেও মায়ের মনকে ও এড়াতে পারে না। সুপ্রিয়া উঠে জেগে বসে। বিদ্যুৎ, তোর জন্য আমি সেই রাত থেকে অপেক্ষা করে আছি, আর তুই আমার সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছিস বাবা। না মা, আসলে তুমি ঘুমিয়েছিলে তো তাই। আর ঘুম? যে মায়ের এক ছেলে চলে যায় সে কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা ঠিক নেই। আর এক ছেলে দিন রাত এক করে অপরাধীদের পিছনে ছুটে বেড়ায়, সেই মায়ের আবার ঘুম। এই তোর হাতে কি হয়েছে রে? কিছু না মা, একটু পড়ে গিয়েছিলাম। আয়না স্রোতস্বিনীকে জানোই তো, ওরা দৌড়ে বেঁধে আমাকে নার্সিংহোমে নিয়ে যায়। আর নার্সিংহোমও টাকা পেলে আর কিছু চায় না। ওরাই জোর করে স্ট্র্যাপ বেঁধে দিয়ে বলল কিছু হয়নি, কেউ শুনল না। আয় আমার কাছে আয়। এত ভাবছো কেন মা? সব ঠিক হয়ে যাবে। দাদা আবার ঠিক পথে চলে আসবে দেখো। আর আমিও ঠিক আছি। শুধু শুধু কেন চিন্তা করছো তুমি? জানোই তো আমি কতদিন থাকি না। আমার কাজটাই এমন যে যখন তখন বেরিয়ে যেতে হবে। সেই জন্য তুমি শরীর খারাপ করলে? হ্যাঁ বলো। হতে পারে তুই অনেক বড় পুলিশ অফিসার, কিন্তু মায়ের চোখকে ফাঁকি দিতে পারবি বাবা? এত বড় পুলিশও তুই এখনো হতে পারিসনি। ঠিক হয়ে যাবে মা, একদিন সব ঠিক হয়ে যাবে। কি তাই না বলো? তোর দাদাটা খারাপ নয় জানিস, তোকে খুব ভালোবাসে, আমাকে ভালোবাসে, বৌমাকে ভালোবাসে, ঋত্বিকাকেও ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসাই হাজার হাজার মানুষের জীবনে অভিশাপ ডেকে আনছে। কেন এটা হলো বলতে পারিস? আমার বড় ছেলেটা বড় ভালো ছিল রে, আমার অহংকার ছিল। আমি জানতাম
আমার বড় ছেলে থাকলে সব ভালো হবে। আমার ছেলেটাকে নষ্ট করে দিল ওরা, শয়তান বানিয়ে দিল। ভগবান ওদের কখনো ক্ষমা করবে না দেখিস। আমি জানি না আমি জীবনে কখনো কোনো ভালো কাজ করেছি কিনা, তবে আমি যদি কোনো ভালো কাজ করে থাকি, আমার পুণ্যফল আমার ছেলেটাকে বাঁচিয়ে দেবে। বল না, আমি তো মা, আমার পুণ্য দিয়ে আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না? এত মানুষের চোখের জল আর একটা মায়ের চোখের জল সমান হতে পারে না, তাই না রে? জানি না মা, যে মরণ খেলা শুরু হয়েছে তার শেষ কোথায়, খেলা শেষে কে বাঁচবে কে মরবে কিছুই জানি না। কিন্তু ভগবান শান্তি দিক, ভগবান সকলকে শান্তি দিক। সম্রাট পরিকল্পনা করেছিল তরঙ্গিনীর সঙ্গে দেখা করে ও তরঙ্গিনীকে নিয়ে এমনভাবে গা ঢাকা দেবে যাতে ওদেরকে কেউ খুঁজে না পায়। যাওয়ার আগে ও বিদ্যুতের সঙ্গেও যোগাযোগ করে নেবে যাতে স্রোতস্বিনীর নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়ে দিতে পারে। বিদ্যুৎ যদি ওর কাছে থাকে তাহলে যে ওর কিছু হবে না সেই বিশ্বাস সম্রাটেরও রয়েছে। তবে তরঙ্গিনী গর্ভবতী শুনে ওর সমস্ত পরিকল্পনা বদলে যায়। এখনও চাইলেও তরঙ্গিনীকে নিয়ে দূরে কোথাও তো চলে যেতে পারবে না। সম্রাট আশ্রমে ফিরে দেখে আশ্রমে প্রচুর ভিড় হয়েছে। তার মানে আজ নৃপেন্দ্রর বলা প্রবচন শোনার জন্য নিশ্চয়ই আশ্রমে ভক্ত সমাগম হয়েছে, আর সেই জন্যই গতকাল রাতে ওরা তাড়াতাড়ি চলে এসেছিল। নৃপেন্দ্র যেখানে বসে প্রবচন শোনাচ্ছে সেখানের পাশ দিয়েই ও নিজের ঘরে যাচ্ছিল। এমন সময় নৃপেন্দ্রর বলা কথা শুনে ও ওখানেই দাঁড়িয়ে পড়ে। তোমাদের এই শ্লোকটি যে আমি বললাম, শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় রয়েছে। 47 নম্বর শ্লোক স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন। তাহলে তোমরা বুঝতেই পারছো শক্ত হয়ে কর্ম করার কতখানি প্রয়োজন আছে। যদি তোমরা কর্ম করে যেতে পারো তাহলে আর কোনোদিন কোনো কিছুর জন্য তোমাদের আলাদা করে ভাবনা চিন্তা করতে হবে না। কথাগুলো শুনে সম্রাটের ভীষণ হাসি পায়। একটা মানুষ সে কিভাবে অন্যদেরকে ঠকাতে পারে, তাদের বিশ্বাসের সুযোগ নিয়ে ব্যবহার করতে পারে, সেটা যদি ও এই মানুষটাকে না দেখতো তাহলে হয়তো বিশ্বাসই করতে পারতো না। সম্রাট আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে নিজের সময় নষ্ট করে না, ওর ঘরে যায়। ওই ভণ্ড লোকটার সমস্ত মিথ্যে কথা শোনার থেকে ভালো তরঙ্গিনীর কথা ভাববে। তরঙ্গিনীর কথা ভাবতে ভাবতে সম্রাট ঘুমিয়েও পড়েছিল। সারা রাতের ক্লান্তি ওর শরীরের সঙ্গে জড়িয়ে আছে, তাছাড়া মানসিকভাবেও ও একটু বিশ্রাম নিতে চাইছিল। ঘুমের ঘরে সম্রাট স্বপ্ন দেখছিল তরঙ্গিনীর সন্তান হয়েছে। ও তরঙ্গিনী এবং ওদের সন্তান খুব ভালো আছে, সুখে আছে। এমন সময় ঘুমের মধ্যে কেউ ওর গলাটা চেপে ধরলে ওর ঘুম ভেঙে যায়, ধরফর করে উঠে বসে। কিন্তু ওর গলাটা এতটাই শক্ত করে চেপে ধরা আছে যে নিঃশ্বাস নেওয়ার জন্য ওকে যুদ্ধ করতে হচ্ছে রীতিমতো। ও ঘেমে যাচ্ছে, বুকের ওপর বসে গলা চেপে ধরে ওকে এমনভাবে আটকে রাখা হয়েছে ও পারছে না লড়াই করতে। আর যে ওর বুকের উপরে বসে গলাটা চেপে ধরেছে সে হলো বৃন্দা, আর তার পাশে শান্ত নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে নৃপেন্দ্র। বিদ্যুৎ পৌঁছলো কেমন করে? চটচটে গুলি লাগার পরেও ও পৌঁছে কেমন করে? চালাকি করছিস? এত বড় সাহস, তুই গুরুজির সঙ্গে চালাকি করছিস? বৃন্দা, সম্রাটের গলাটা ছাড়। ও কি বলতে চায় সেটাও তো শোনা দরকার। প্রত্যেকের নিজের পক্ষে কথা বলার অধিকার আছে। ও কি বলবে গুরুজি? ওর আর কি বলার আছে? ও যেটা করছে সবটা পরিকল্পনা করেই করছে, নইলে চটচটে গুলি করার পরেও মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে? সেটা তো ওর মুখেই শুনবো। সম্রাটের গলাটা ছাড় বৃন্দা। বিদ্যুৎ বেঁচে আছে মানে? আমি তো আপনাদের সামনে ওকে শুট করেছি। তুই বিদ্যুৎকে 4 বার গুলি করেছিস, তারপরেও বিদ্যুৎ বেঁচে আছে, তাই না রে সম্রাট?
কিন্তু এটা কি করে হয়? এমন তো হওয়ার কথা নয়। তুই পরপর এতগুলো গুলি করলি, তারপরেও বেঁচে রইল। এটা কি করে হয় রে? আমিও তো সেটাই বুঝতে পারছি না। এতগুলো গুলি করার পরেও বিদ্যুৎ কি করে বেঁচে গেল, হ্যাঁ আমি জানি না। আচ্ছা ঠিক আছে, হতে পারে কোনো সমস্যা হয়েছে, তাই না? কি রে সম্রাট? গুরুজি, ও আপনাকে বোকা বানাচ্ছে। দয়া করে ওর ওইসব কথা শুনবেন না। আমি কাউকে বোকা বানাচ্ছি না। সাপোজ আমার যদি সত্যি ওনাকে বোকা বানানোর হতো, তাহলে কাজ শেষ হওয়ার পর আমি অন্য কোথাও না গিয়ে এখানে কেন গা ঢাকা দিতাম? এখানে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তাম না আমি? আবার আবার নাটক করছিস? জানিস আমি তোর কি করতে পারি? কি কি করতে পারো? বৃন্দার মধ্যেকার দানবী সত্তা জেগে উঠছে। ও চোখ লাল হয়ে যাচ্ছে। ও বিশাল থাবার মতো হাত সম্রাটের দিকে বাড়িয়ে দেয়। সম্রাট একই জায়গায় নির্ভীকভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। বৃন্দা, ও ঠিকই তো বলছে, বন্দুকে সমস্যা হতেই পারে। আর বিদ্যুৎ যেরকম চালাক, তাতে ও বুলেট প্রুফ জ্যাকেট পরে আসতেই পারে। আমাদেরই আরো বেশি করে সচেতন হওয়া উচিত ছিল। সম্রাট, তুই এখন বিশ্রাম নে। আজ সন্ধেবেলা তোকে একটা ইম্পর্টেন্ট কাজে যেতে হবে। জানিসই তো, সমর আর নেই। ওদিকে নির্মলকে এই মুহূর্তে সেইভাবে ব্যবহার করতে পারবো না, তাই এদিকটা তোকেই সামলাতে হবে। ঠিক আছে। আর বৃন্দা, তুই আমার গা হাত পা একটু টিপে দিবি। আমি খুব ক্লান্ত, ঘুম পাচ্ছে। নৃপেন্দ্র আয়েশ করে চোখ বন্ধ করে আছে। আমি জানি বৃন্দা, তোর মন বলছে যে সম্রাট আমার নিজের ছেলে বলে আমি ওকে অনেক সুযোগ দিচ্ছি। তোর মনে এই নিয়ে চাপা ক্ষোভও তৈরি হয়েছে। যদিও বৃন্দা এই বিষয়ে মুখে একটা কথাও কখনো বলেনি, তবে নৃপেন্দ্র যে মিথ্যে কথা বলছে না সেটা ওর থেকে ভালো কেউ জানে না। তবে তুই এই মুহূর্তে যদি সম্রাটকে মেরে ফেলিস, তাহলে তো কখনো কষ্টই পাবে না। ও খুবই সহজেই মুক্তি পেয়ে যাবে। কিন্তু ও যা করেছে তার পরিণাম যে ওকে ভুগতেই হবে। আপনি কি ভাবছেন গুরুজি? তুই ওই দুই বোনকে তুলে নিয়ে আয়। এখানে আনার দরকার নেই, একটা ডেরায় নিয়ে যা। আমাদের দুই নায়কের প্রাণভ্রমরা ওই দুই রাজকুমারীর মধ্যে আছে। যদি প্রাণভ্রমরাই না থাকে, তাহলে ওরা কি করে বেঁচে থাকে সেটা আমিও দেখতে চাই। গুরুজি, এই কাজটা তুই নিজেই করবি। এই কাজের জন্য আমি আর অন্য কাউকে ভরসা করতে পারবো না। ক্ষমা করুন গুরুজি, আমাকে ক্ষমা করে দিন। আমি অপরাধী, আপনাকে বিচার করতে বসেছিলাম। আমার সত্যি মনে হয়েছিল যে আপনি যেহেতু ওর বাবা, তাই ওকে সব থেকে বেশি ভালোবাসেন, সব কিছুর অন্ধভাবে ওর পক্ষ নেন। আপনি আমাকে আর আগের মতো স্নেহ করেন না। আমার মূর্খতার জন্য আমাকে ক্ষমা করে দিন গুরুজি। আপনার নামে এইভাবে বাবার জন্য আমার পাপ হয়েছে। সম্রাট আর বিদ্যুৎ দুজনেই আমাকে মারতে চায়। আমি এবার দেখব কিভাবে ওরা ওদের প্রেমিকাদের বাঁচায়। দেরি করিস না বৃন্দা। যে যেমন কর্ম করবে তাকে সেই রকম ফল পেতে হবে। ঈশ্বর তাকে ফল দেবেন, তবে এক্ষেত্রে আমি সেই ফলের মাধ্যম হব, এবং সেই ফল যত তাড়াতাড়ি প্রদান করা যায় ততই ভালো হবে। স্রোতস্বিনী ওর বোনকে নিয়ে ডাক্তার দেখিয়ে গাড়িতে করে ফিরছে। ও একবার ভেবেছিল বিদ্যুৎকে তরঙ্গিনীর গর্ভাবস্থার কথা বলবে, কিন্তু বর্তমানে বিদ্যুতের পরিবারের অবস্থাও ভালো নয়। তার উপর গত রাতে ছেলেটার শরীর এবং মনের উপর দিয়ে অতখানি ধকল গিয়েছে, হয়তো আজ সকালবেলায় ঘুমিয়েছে। এখন যদি ও বলে যে সম্রাটের সন্তান তরঙ্গিনীর গর্ভে আছে, তখন সব সত্যি জানার পর বিদ্যুৎ ছুটে আসবে।
এইরকম অবস্থায় যদি সম্রাটের বিপক্ষে কোনো কথা শোনে বা সম্রাটের ক্ষতি হতে পারে এমন কিছু শোনে, তাহলে ও দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে সম্রাটকে বাঁচাতে ছুটে যাবে। তাই স্রোতস্বিনী ঠিক করেছে ওর বোনকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসার পর দুপুরে বিদ্যুতের সঙ্গে দেখা করে ও সবটা খুলে বলবে। দেখছিস তো তরঙ্গ, তোকে কিন্তু এবার কমপ্লিটলি রেস্ট নিতে হবে। নিজের কি অবস্থা করেছিস বলতো? এখন থেকে আর কোনো রকম চিন্তা ভাবনা করবি না, বুঝতে পেরেছিস তো? তুমিও না দিদি, আমি আর কি আলাদা করে বিশ্রাম নেব বলো তো? তুমি তোমাকে কিছুই করতে দাও না, সারাক্ষণ খালি যত্ন করো। তোকে যত্ন করব না তো কাকে করব শুনি? তবে শোন, আমার কথাটা মাথায় রাখ, এবার থেকে কিন্তু প্রত্যেক দিন যোগা করবি, ঠিক আছে? বই পড়বি, মেডিটেশন করবি, মনটা ভালো রাখবি, যাতে তোর আর তোর বেবির দুজনেরই শরীর ভালো থাকে, বুঝলি পাগলি? তরঙ্গিনী যেখানে ভেবেছিল যে ওর দিদি এটাকে মেনে নেবে না, ওকে হয়তো কঠিন কথা বলবে, সেখানে দিদির এইরকম ব্যবহারে ওর চোখে জল চলে আসে। দিদি, আই এম সো সরি দিদি, আই এম সো সরি। কেন? আমি তোমাকে কত উল্টোপাল্টা কথা বলেছি, কত খারাপ কথা বলেছি দিদি, তারপরেও তুমি আমাকে এতটা ভালোবাসো? পাগল একটা, তুই কি শুধু আমার বোন নাকি রে? তুই তো আমার সন্তান। বাবা মাকে সেই কোন ছোটবেলায় হারিয়েছে, তারপর তুই তো ছিলি আমার বেঁচে থাকার কারণ হয়ে। যখন তোর খারাপ লাগে, তোর কষ্ট হয়, তখন সেই কষ্ট আমার বুকেও হাজার গুণ গিয়ে বেঁধে রে। তুই যখন ভালো থাকবি, সুখে থাকবি, তখন আমার থেকে কেউ খুশি বেশি হবে না, বুঝলি? এ কি গোবিন্দদা, কোন দিকে গাড়ি নিয়ে যাচ্ছেন? আমাদের বাড়ি তো ওই দিকে নয়, কোথায় যাচ্ছেন আপনি? নানা রকম চিন্তাভাবনার মাঝে নার্সিংহোম থেকে তাড়াতাড়ি গাড়িতে উঠে গিয়েছিল দুই বোন। এতক্ষণ কে গাড়ি চালাচ্ছিল সেই বিষয়ে স্রোতস্বিনীর খেয়াল নেই। হঠাৎ করে ওর ড্রাইভারের বদলে ড্রাইভিং সিটে বসে থাকা অন্য ব্যক্তিকে দেখে ও হতবাক হয়ে যায়। এ কি, আপনি আপনি কি আপনি আপনি বৃন্দা না? আপনি এভাবে, আপনি এখানে কিভাবে এলেন? গোবিন্দদা কোথায়? গাড়িটা থামান, গাড়ি থামান বলছি। সেটা তো হবে না ম্যাডাম, এতদিন আপনারা নিজেদের ইচ্ছে মতো গিয়েছিলেন, এবার গুরুজির ইচ্ছে মতো যাবেন। সঙ্গে সঙ্গে বৃন্দা ওর বোনের কপালে বন্দুক ঠেকিয়ে বলে, মোবাইলটা গঙ্গায় ফেলে দিন। কি হলো, আমার কথা কানে যায়নি? ফেলুন। বিদ্যুতের মনে চিন্তা হতে থাকে সম্রাটকে নিয়ে। ও যে মারা যায়নি সেটার খবর নৃপেন্দ্র পেয়ে যাবে এবং তার কারণও সহজে অনুমান করে নেবে। কিন্তু নৃপেন্দ্র যেরকম ভয়ানক, তাতে সম্রাটকে কি সাজা দেবে কে জানে। তাছাড়া ওর দাদা কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা, সেটাও নিশ্চিতভাবে বলা যায় না। একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বিদ্যুতের মুখ থেকে। এমন সময় ওর মোবাইলে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। যদি বিদ্যুৎ জেগে না থাকতো বা ওর যদি মন সচেতন না হতো, তাহলে মেসেজটা ওর খেয়ালই হতো না। কিন্তু এখন কে মেসেজ পাঠিয়েছে জানার পর ও মোবাইলের স্ক্রিনটা খোলে। হোয়াটসঅ্যাপে দেখে স্রোতস্বিনী 4 সেকেন্ডের একটা ভিডিও নোট পাঠিয়েছে। কিছু বুঝতে না পেরে ও আবার ঘুরিয়ে কল করে, কিন্তু স্রোতস্বিনীর মোবাইলটা সুইচ অফ বলায় ও ব্যস্ত হয়ে ওঠে। ওর মন বলে কিছু একটা সমস্যা হয়েছে। ও তরঙ্গিনীর মোবাইলে ফোন করে, কিন্তু ওর মোবাইলটাও সুইচ অফ বলছে। স্রোতস্বিনী এবং তরঙ্গিনীর সঙ্গে যে খারাপ কিছু একটা হয়েছে সেটা খুব ভালো করেই বুঝতে পারে বিদ্যুৎ। আর একটা দিনও দেরি করলে হবে না, আজ রাতেই নৃপেন্দ্রকে শেষ করবে সম্রাট। এই আশ্রমের প্রত্যেকটা অলিগলি ও চিনি, এখানেই ও বড় হয়েছে। বৃন্দা কেমন করে ওর হাত থেকে নৃপেন্দ্রকে বাঁচায় সেটাই ও দেখবে। তারপর হয়তো ওই শেষ হয়ে যাবে, কিন্তু তারপরের ঘটনা ও আর ভাবতেও চায় না। যা হবে হবে, কিন্তু ওকে এবার সবকিছু শেষ করতেই হবে। সন্ধ্যা হয়ে এসেছে। নৃপেন্দ্র ওকে সকালবেলা বলেছিল সন্ধ্যায় একটা অপারেশনে যেতে হবে, সেই জন্য ও নিজেকে তৈরি করে নেয়। ওকে আজকের কাজটা নিখুঁত করে করতে হবে, যাতে নৃপেন্দ্রর বিশ্বাস অর্জন করতে পারে।
তারপর মোক্ষম আঘাতটা হানবে। বন্দুক ছুরি সব জায়গা মতো রেখে ও ঘর থেকে বের হতে যাবে, এমন সময় দেখে দরজা বন্ধ। এমন তো হওয়ার কথা নয়, ওর ঘরের দরজা তো কখনো বন্ধ থাকে না। দরজা খোলো, শুনতে পাচ্ছ আমার কথা? দরজা খোলো, আই সে ওপেন দ্য ডোর। কেউ সাড়া না দিলে বিদ্যুৎ নৃপেন্দ্রর নাম্বারে ফোন করে। নৃপেন্দ্র যেন ওর ফোনেরই অপেক্ষা করছিল। একবার রিং হওয়ার সঙ্গে সঙ্গেই কলটা রিসিভ করে ও। আমার ঘরের দরজা কোনো রকমে বন্ধ হয়ে গেছে। কেউ মনে হয় দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আপনি প্লিজ দরজাটা খুলে দিন, আর সকলকে বলবেন আমার ঘর থেকে দূরে থাকতে। এসব আমার একদম পছন্দ নয়। কোনটা পছন্দ আর কোনটা পছন্দ নয় এবার তুই দেখবি সম্রাট। কি বলতে চাইছেন আপনি? আপনি যা বলতে চান পরিষ্কার করে বলুন। পরিষ্কার করে শুনতে চাস? তাহলে শোন। বিশ্বাসঘাতকতা করতে চেয়েছিলি না আমার সঙ্গে? এবার তুই দেখবি বিশ্বাসঘাতকতার যন্ত্রণা কাকে বলে। না, তোকে আমি মারব না। তোকে মারলে তো তুই সহজে মুক্তি পেয়ে যাবি, কিন্তু তোকে এমন জীবন দেব যে তুই সারা জীবন মরার জন্য ছটফট করবি, কিন্তু মরতে পারবি না। মানে? প্রেম এক মহাশক্তির অস্ত্র, তবু এই প্রেমই সর্বাধিক দুর্বলতার আধার। এটা কাউকে বাঁচিয়ে রাখে ধ্বংসের মাঝেও, আবার এটাই জীবন শেষ করে দিতে পারে। আর কিছু না বলে নৃপেন্দ্র শুধু একটু হাসে। এই হাসি এতটাই সূক্ষ্ম যে সম্রাটের বুকের রক্ত যেন শুকিয়ে যায়। ওর তরঙ্গিনীর কিছু হয়ে যায়নি তো? সম্রাট তরঙ্গিনীর নাম্বারে ফোন করতে চায়, তবে ওর মোবাইল আর কোনো কাজ করে না। কেউ যেন বাইরে থেকেই ওর মোবাইলটা নষ্ট করে দিয়েছে। এদিকে বিদ্যুতের হাতে ভোরবেলায় স্ট্র্যাপ বাঁধা হয়েছে, শরীরেও অনেক ব্যান্ডেজ আছে, কিন্তু এই মুহূর্তে ওর নিজের কথা ভাবার সময় একেবারেই নেই। ও হাতের স্ট্র্যাপ খুলে বন্দুক নির্দিষ্ট জায়গায় নিয়ে বেরিয়ে পড়ে ঋতব্রতর বাড়ির উদ্দেশ্যে। ঋতব্রতর বাড়িতে গিয়ে বিদ্যুৎ ওকে খুঁজে পায় না। ওর নাম্বারে কল করলেও ওকে পায় না। যাই হয়ে যাক না কেন, ঋতব্রতর মোবাইল তো কখনো সুইচ অফ হয় না। ও যে কোনো অবস্থায় ঋতব্রতকে কল করেছে আর সঙ্গে সঙ্গে ফোনে পেয়েছে। তাহলে এখন ওকে পাচ্ছে না কেন? তবে কি ছেলেটা আয়নার কাছে গিয়েছে আর তখনই ওর মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছে? হ্যাঁ, এটাই হবে নিশ্চয়ই। এমন হওয়া তো স্বাভাবিক নয়। একসঙ্গে এতজনের মোবাইল সুইচ অফ হবে কেমন করে? বিদ্যুৎ ঋতব্রতর মায়ের কাছে যায়, তখন ওর মা রান্না করছিল। কাকিমা, ঋতো কোথায়? আর ঋতো, তোর বন্ধু তো সাপের 5 পা দেখেছিলি। একটু বাড়িতে থাকবে, বাড়ির কাজ করবে, সেসব তো কিছু নয়। ব্যবসাটাও কোন দিন লাটে তুলে দেবে দেখিস। কাস্টমার ওকে না পেয়ে ওর বাবাকে ফোন করছে। আমি সেই সকাল থেকে ওকে ফোন করছি, আর বাবুর তো ফোনটাই সুইচ অফ। খুব শখ হয়েছে না এদিক ওদিক ঘুরে বেড়ানোর। দাঁড়া না, একবার আসুক, তারপর ছোটবেলার মতো যদি না ওর পিঠের চাল আকারটা ভাঙি, তাহলে আমার নামও নয়। হ্যাঁ কাকিমা, সত্যি তো, একদম ছাড়বেন না। মায়ের মনে কত চিন্তা হয়, ও কি বুঝবে বলুন তো? বিদ্যুতের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি করে সম্ভব? ওদের দুজনকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না। হঠাৎই একটা ভাবনা মাথায় আসতেই ও দরদর করে ঘামতে শুরু করে। নৃপেন্দ্র সব কিছু জানে, সব কিছুর বিষয়ে খবর রাখে। ঋতব্রত এবং আয়না যে ওর খুব কাছের বন্ধু, সেটাও নিশ্চয়ই জানে। নৃপেন্দ্র যদি ওদের কোনো ক্ষতি করে দেয়, কি হবে তাহলে? বিদ্যুৎ বেঁচে থাকতে কখনোই এটা হতে দেবে না। ও তরঙ্গিনী এবং স্রোতস্বিনীরও যেমন কিছু হতে দেবে না, তেমনি ওর 2 বন্ধুরও কোনো ক্ষতি হতে দেবে না। ও বাইকে করে আবার সামনের দিকে এগিয়ে চলে। দরজা খুলুন, দরজা খুলুন, আমি বলছি দরজা খুলুন। এইভাবে আমাকে দরজা বন্ধ করে রাখতে পারবেন না, ভালো হবে না। দরজা খুলুন বলছি। পাগলের মতো সম্রাট চিৎকার করলেও, দরজা খোলার চেষ্টা করলেও বাইরে থেকে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। ও যেন একটা বদ্ধ জগতের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। আশেপাশে কেউ কোথাও নেই। তরঙ্গিনীর কি হলো, বা ওদের সন্তানের সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে কিনা, এই সমস্ত কিছু দুশ্চিন্তায় সম্রাট পাগলের মতো হয়ে উঠছে। দরজা খুলুন, দরজা খুলুন বলছি। আপনি চাইলে আমাকে মেরে ফেলুন, আমার সঙ্গে যা ইচ্ছা করুন, কিন্তু ওর কোনো ক্ষতি করবে না। প্লিজ প্লিজ আমাকে মেরে ফেলুন। আমাকে মেরে ফেলে আপনার রক্তের তৃষ্ণা মেটান, কিন্তু ওর কোনো ক্ষতি করবেন না। প্লিজ দরজাটা খুলুন।
বাইকে করে যেতে যেতে বিদ্যুৎ ফোন করে অনুপের নাম্বারে। ও বাড়ি থেকে চলে এসেছে। এই সুযোগে নৃপেন্দ্রর লোকেরা যে ওর বাড়িতেও আক্রমণ করতে পারে সেটা ওর অভিজ্ঞতায় ও খুব ভালোভাবেই জানে। আর এখন তরঙ্গিনী স্রোতস্বিনীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না ঋতব্রত এবং আয়নাকেও। তার উপর যদি ওর মা আর বৌদি কিংবা ওর ভাইঝির কিছু হয়, তাহলে তো নিজেকেই ক্ষমা করতে পারবে না। কয়েকবার রিং হওয়ার পর অনুপ কলটা রিসিভ করে। হ্যাঁ স্যার, বলুন। ভালো আছেন আপনি? অনু, তুমি প্লিজ আমাদের বাড়িতে এসো এক্ষুনি। কিন্তু স্যার, আমি তো এখন আমার একটা কাজে যাচ্ছি। না মানে একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ। তুমি তোমার ইম্পর্টেন্ট কাজটা পরে করো। প্লিজ অনু, প্লিজ, আই রিকোয়েস্ট ইউ, তুমি এক্ষুনি আমার বাড়িতে এসো। স্যার, আপনার আপনার গলাটা এরকম লাগছে কেন? কোনো সমস্যা হলো নাকি স্যার? নৃপেন্দ্র খুব বড় একটা চাল চেলেছে। স্রোতস্বিনী তরঙ্গিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদিকে আয়না আর ঋতব্রতকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মন বলছে ওরা চারজন এক জায়গায় আছে। আমি এক্ষুনি আপনার কাছে যাচ্ছি স্যার। না, তুমি আমার বাড়িটা দেখো। ওরা যদি আমার বাড়িতেও আক্রমণ করে তাহলে আমি সত্যি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি তো একটু দূরে আছি স্যার। আপনার বাড়িতে যেতে তো একটু সময় লাগবে। এই সময় আপনি যদি কোনো অন্য অফিসারকে... না 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 অনুপ, আমি জানি আইবিতেও নৃপেন্দ্র শাস্ত্রীর হাত আছে। আইবি পুরোপুরি কলঙ্কমুক্ত নয়। আমি জানি না সে কে বা কারা, এখন খোঁজার সময়ও নেই। আমি আপাতত তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছি না। প্লিজ অনুপ, তুমি যে কাজটা করছো সেটা পরে করো, প্লিজ হেল্প মি। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। থ্যাংক ইউ অনুপ, থ্যাংক ইউ সো মাচ। আমি অপেক্ষা করছি। এই মুহূর্তে আমার সময় নষ্ট করার মতো একেবারে সময় নেই। না না স্যার, কিচ্ছু হবে না। আমি যাচ্ছি, কিচ্ছু হবে না। বিদ্যুৎ ওর বাইকে করে যাচ্ছিল। হঠাৎ ওর অবচেতনে কিছু একটা শব্দ হওয়ায় ও বাইকটা থামিয়ে দেয়। ও একজন অভিজ্ঞ আইবি অফিসার। অনেক সময় অনেক সূক্ষ্ম জিনিস ওর চোখে ধরা পড়ে, যা সাধারণ মানুষের চোখে কখনোই ধরা পড়ে না। বিদ্যুৎ ওর বাইকটা একধারে দাঁড় করিয়ে স্রোতস্বিনীর পাঠানো ওই 4 সেকেন্ডের ভিডিও নোটটা খোলে। এত দ্রুত ভিডিওটা চালু হয় আর বন্ধ হয়ে যায় যে ওখানে আলাদা করে কিছুই বোঝা যায় না। তবে ও এই ভিডিও নোটটা চালু করে চোখটা বন্ধ করে শুনতে থাকে। আশেপাশে হওয়া সমস্ত শব্দ থেকেও নিজেকে বিচ্ছিন্ন করে সম্পূর্ণ মনোযোগ এই ভিডিওটার শব্দের ওপরেই দেয়। হ্যাঁ, ও তো ঠিকই শুনেছে। এটা একটা জাহাজের শব্দ। অবচেতনে এই জাহাজের শব্দটাই হঠাৎ করে ওর কানে ভেসে উঠেছিল। তার মানে স্রোতস্বিনীকে যেখান থেকে নিয়ে গিয়েছে তার আশেপাশে নিশ্চয়ই জাহাজ চলে, অর্থাৎ বন্দর জাতীয় কোনো এলাকা। এবারও ওই ঝাপসা ভিডিওটাই বারবার চালাতে থাকে। প্রথম কয়েকবার কিছু দেখতে না পেলেও পরে একটা লালচে রঙের গম্বুজের অবয়ব ওর চোখে পড়ে। ওই জায়গাটার পরিচিত, আগেও অনেকবার গিয়েছে ওই জায়গায়। চোখ বন্ধ করে ও ভাবতে থাকে এমন কোন জায়গা আছে যেখানে জাহাজ চলে, আবার এমন লালচে গম্বুজের ছায়াও সেখানে দেখতে পাওয়া যায়। হঠাৎই ওর সামনে সবকিছু পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, ঠিকই তো, সবকিছু মিলে যাচ্ছে। তার মানে স্রোতস্বিনী এবং তরঙ্গিনী এই মুহূর্তে আছে খিদিরপুরের ডকে। আর ওই স্থাপত্যটাই হলো সম্রাট আলীবর্দী খানের মসজিদ। এতক্ষণ বিদ্যুতের সামনে সবকিছু অন্ধকার ছিল। এইবার একটা আলোর সন্ধান পেয়ে ও তাড়াতাড়ি রওনা দেয় খিদিরপুরে অবস্থিত সম্রাট আলীবর্দী খানের মসজিদের উদ্দেশ্যে। আয়নার জিমে ঋতব্রত ছিল। বিদ্যুৎকে বাড়ি পৌঁছে দিয়ে আয়নার বাড়ি যায়নি। কিছুক্ষণ পর সেই জিমে যেতেই হবে, তাই আয়নার বাড়ি না গিয়ে সরাসরি জিমেতেই চলে যায়। ওর সঙ্গে ঋতব্রতও যায়, যদিও ঋতব্রত জানে যে আয়না শারীরিক এবং মানসিকভাবে যথেষ্ট ক্ষমতা সম্পন্ন। তা সত্ত্বেও ভালোবাসার মানুষটির প্রতি দুশ্চিন্তায় ও দূরে থাকতে পারে না। হঠাৎ করে কিছু লোক ও জিমে আসে। জিমে নিত্য নতুন লোকেদের আসা একেবারেই সাধারণ ঘটনা। রোজ কত লোক জিমের সময় সম্পর্কে জানতে আসে, মেম্বারশিপ সম্পর্কে খোঁজখবর নেয়। কেউ ভর্তি হয় বা বেশিরভাগ হয়ও না। তাই নতুন লোক আসায় আয়না সেটা স্বাভাবিকভাবেই নেয়। ও আগন্তুকদের সঙ্গে কথাই বলছিল, এমন সময় হঠাৎ করে ঋতব্রতকে অজ্ঞান হতে দেখে ও কেমন হকচকিয়ে যায়। তাড়াতাড়ি করে ওর কাছে যায়, যেতে চায়। ভালোবাসার মানুষটাকে এরকম অবস্থায় দেখে ও কিছুতেই নিজেকে স্থির রাখতে পারে না। ঋতব্রতর কি হয়েছে বোঝার চেষ্টা করে, কিন্তু তার আগেই ওর ঘাড়ে অতর্কিতে একটা ইঞ্জেকশন ঠোকে। প্রতিরোধ করতে চায়, কিন্তু সঙ্গে সঙ্গে ওর চোখের সামনেটা সবকিছু ঘোলাটে হয়ে যায়। জ্ঞান হারানোর আগের মুহূর্তে ও দেখে
ওদের সামনে অনেকগুলো লোক আছে। ব্যাস, আলাদা করে আর কিছুই মনে করতে পারে না আয়না। যখন জ্ঞান ফেরে তখন আয়না নিজেকে একটা ঘরে দেখতে পায়, খুব ছোট্ট একটা ঘর। এই ঘরে ও একাই আছে। সঙ্গে সঙ্গে ঋতব্রতর খোঁজ করতে থাকে ও, কিন্তু কোথাও ঋতব্রতকে না দেখতে পেয়ে জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে। দরজাটা খুলুন! কে আছেন? দরজাটা খুলুন! আমাদেরকে কেন এখানে ধরে রেখেছেন? ঋতো কোথায়? দরজাটা খুলুন! বৃন্দা, ঘরে গ্যাস ঢুকিয়ে দে। দেখিস একেবারে না যেন তোড়পে তোড়পে মরে। জাত শিকারী তার শিকারদেরকে অসহায়ভাবে ছটফট করতে দেখলে যেরকম খুশি হয়, এই মুহূর্তে ঠিক একই রকম অনুভব করছে নৃপেন্দ্র। এই চারজনকেও ধীরে ধীরে চোখের সামনে মরতে দেখবে। বিদ্যুৎ এবং সম্রাট যে কতখানি যন্ত্রণা পাবে সেই কথা মনে করেই ওর মধ্যেকার পিশাচটা নারকীয় খুশিতে উদ্বেলিত হয়ে ওঠে। সম্রাট ঘরে বসে চিৎকার করে করে ওর গলা ধরে গিয়েছে। ও বুঝতে পারছে না কি করবে, কিভাবে ওর ভালোবাসার মানুষটাকে বাঁচাবে। ও সব রকমভাবে চেষ্টা করেছে দরজা খোলার, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। এ ঘরে জানলা না থাকায় জানলা কেটে বা ভেঙে বের হওয়ার কোনো প্রশ্নই নেই। দরজাটা যে ভুল করে লাগেনি, বরং নৃপেন্দ্র বাইরে থেকে দিয়ে গিয়েছে সেটাও বোঝে। কিন্তু এখন তরঙ্গিনীর কি হবে, ওদের অনাগত সন্তানের কি হবে, সেটা ভেবেই ওর নিজেকে পাগল পাগল মনে হয়। নিজের মৃত্যুতে ও ভয়ও পায় না, কিন্তু তরঙ্গিনীর আর ওদের অনাগত সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে তো ও পাগল হয়ে যাবে। বসে বসে সম্রাট প্রায় হাল ছেড়েই দিয়েছিল। এমন সময় দরজায় খুব আস্তে করে একটা শব্দ হয়। শব্দটা এতটাই আস্তে যে খুব ভালো করে যদি শোনা না হতো তাহলে বোঝাই যেত না। তবে সম্রাট যেহেতু এই সমস্ত কাজ সেই ছোট থেকে করে আসছে এবং ও বাইরে যাওয়ার জন্য ভীষণ রকমভাবে চেষ্টা করছিল, তাই এই শব্দটুকুই যথেষ্ট হয় ওকে আবার বাস্তব জগতে ফিরিয়ে আনতে। ও তাড়াতাড়ি করে দরজার কাছে ছুটে যায়। ওর ভাবনাটাই ঠিক, কেউ বাইরে থেকে দরজাটা খুলে দিয়েছে। কে দরজা খুলেছে ও বুঝতে পারে না, মুখ বাড়িয়ে কাউকে দেখতেও পায় না। ও ঠিক বের হতেই যাবে, এমন সময় পায়ের কাছে একটা চিঠি দেখতে পায়। খাম কেটে তার মধ্যে থাকা কাগজটা তাড়াতাড়ি বের করে দেখে কাগজটাতে একটা ঠিকানা লেখা আছে। এই ঠিকানার সঙ্গে তো পরিচিত, এ তো নৃপেন্দ্রর একটা ডেরা। একটু আগে পর্যন্ত ওর চোখের সামনেটা সব কিছু অন্ধকার হয়ে গিয়েছিল আর মনে হয়েছিল সবটা শেষ হয়ে যাবে। এমন অপ্রত্যাশিতভাবে আলোর সন্ধান পেয়ে ও আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কাগজটা নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। খিদিরপুরের এই এলাকাটা ভীষণ ব্যস্ত। এখান দিয়ে সবসময় লোক চলাচল করে, সবসময় নজর রাখতে হয়। বিদ্যুৎকে এইভাবে হঠাৎ করে কন্ট্রোল রুমে ঢুকতে দেখে একজন পুলিশ অফিসার রে রে করে ওঠে, আপনি আপনি কোথায় ঢুকছেন? আপনি কোথায় ঢুকছেন? আপনি বেরিয়ে যান বলছি। এটা কোনো পার্কিং জোন নয় যে এখানে আপনি ঢুকে যাবেন। আমার একটা ইনফরমেশন লাগবে, সেই ইনফরমেশনটা দিন। মানে কিসের ইনফরমেশন? হ্যাঁ, আর আপনি কি মামার বাড়ি পেয়েছেন নাকি যে আপনি বললেই আমাকে সব শুনতে হবে আর ইনফরমেশন দিতে হবে? কাজের সময় না ফালতু একদম ঝামেলা করবে না। তাড়াতাড়ি এখান থেকে যান এখান থেকে। যেটা বললাম সেটা করুন। অনেকের জীবন জড়িয়ে আছে, ফালতু সময় নষ্ট করবেন না। আরে ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, কি বলছেন কি আপনি? আমি একজন পুলিশ অফিসার। এই কনস্টেবল। আইবি অফিসার বিদ্যুৎ আইচ, স্পেশাল ইনভেস্টিগেশনে আছি। হয়েছে, যথেষ্ট ইনফরমেশন নেওয়া হয়েছে। এবার আমি যেটা বলছি সেটা শুনুন। 4 জনের জীবনের প্রশ্ন জড়িয়ে আছে। আমার হাতে একটু সময় নেই নষ্ট করার মতো। বিদ্যুতের চোখে শরীরী ভাষায় থাকা আত্মবিশ্বাস দেখে ওই পুলিশ অফিসারটা আর কিছু বলার সাহস পায় না। স্যার বসুন। কি চান আপনি? আমার পার্টিকুলার এই টাইমের সিসি ফুটেজ চাই। হ্যাঁ স্যার, এক্ষুনি দেখাচ্ছি। আপনি বসুন না। বিদ্যুৎ যতখানি উদ্বিগ্ন হয়ে রয়েছে তাতেও বসলেও শান্তি পায় না। বারবার হাতের আঙুলের গাঁটগুলো ফাটাতে থাকে। তারপর যখন ফুটেজে স্রোতস্বিনীর গাড়ি দেখতে পায় এবং অন্যান্য সিসিটিভির সঙ্গে লিঙ্ক করে গাড়িটা কোথায় যেতে পারে সেই বিষয়ে মোটামুটি একটা ধারণা করতে পারে, তখনও ধন্যবাদ জানিয়ে দ্রুত ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে।
স্রোতস্বিনী ওর বোনকে পাগলের মতো খুঁজছিল। খুঁজতে খুঁজতে ও পাশের ঘরে কারোর একটা আওয়াজ পায়। আওয়াজ পেয়ে বুঝতে পারে যে ওই ঘরে কেউ একটা আছে, কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও ও কোথাও দরজা খুঁজে পায় না। পুরোটাই এক রং করা, এমনকি কোথাও কোনো চিহ্ন বা ফাটল পর্যন্ত নেই। বোন, বোন, তুই পাশের ঘরেই আছিস তাই না? আমার কথা শুনতে পাচ্ছিস বোন? তরঙ্গিনী ভীষণ ভয় পেয়েছিল। দিদির গলা শুনে ও অন্ধকারের মধ্যে যেন একটু আলোর সন্ধান পেল। দিদি, দিদি, দিদি তুমি কোথায়? আমার খুব ভয় করছে দিদি, আমাকে বাঁচাও দিদি, প্লিজ আমাকে বাঁচাও। কিচ্ছু হবে না তরঙ্গ, কিচ্ছু হবে না, ভয় পাস না তুই, আমাদের কিচ্ছু হবে না রে, আমরা ঠিক এখান থেকে বেরিয়ে যাব। দেখিস, তুই এক কাজ কর, ওখানে যদি কিছু দেখতে পাস দেখ না, দরজাটা খুলতে পারিস কিনা। এখানে কিচ্ছু নেই দিদি, কোনো দরজাও নেই, কিচ্ছু নেই। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিচ্ছু পাচ্ছি না। আমি বোধহয় আর বাঁচবো না দিদি, আমরা আর বাঁচবো না। চুপ, চুপ কর একদম, আমরা ঠিক বাঁচবো, বাঁচতে হবে আমাদের বোন। অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা গিয়েছি, না না, এত সহজে আমরা হেরে যাব না। তুই ভালো করে দেখ চারদিকটা। এক কাজ কর, তুই না দেওয়ালে ধাক্কা দিতে থাক। আমার কথা শুনতে পাচ্ছিস তরঙ্গ? দেওয়ালে ধাক্কা দে। স্রোতস্বিনী কি বলছে তার বিন্দু বিসর্গ তরঙ্গিনী বুঝতে পারছে না, তবে দিদি যেভাবে ওকে বলছে ও সেভাবেই কাজ করতে থাকে। কিরে, আরেকবার ধাক্কা দে, আরেকবার। দিদির কথা মতো তরঙ্গিনী একই জায়গায় ধাক্কা দিলে এবার স্রোতস্বিনীর মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। ও নিজেও একই জায়গায় ধাক্কা দিতে থাকে। বোন, বোন সরে যা ওখান থেকে। সরে সরে যাব মানে? মানে ওটাই দরজা, আমাদেরকে এটা খুলতে হবে যে করে হোক। স্রোতস্বিনী দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজায় কোনো রকম হ্যান্ডেল নেই। তার উপর ওর গায়ের জোরও সেরকম নেই। ও আশেপাশে চোখ বুলিয়ে ঘরের মধ্যে একটা চেয়ার দেখতে পায়। সেই চেয়ার দিয়ে ওই নির্দিষ্ট জায়গায় মারতে থাকে। বেশ অনেকক্ষণের চেষ্টায় দরজাটা খুলে যায়। বোনকে দেখতে পেয়ে আনন্দে ওকে জড়িয়ে ধরে। দিদিকে এইভাবে পেয়ে তরঙ্গিনীও কাঁদতে থাকে। দিদি, দিদি, কাঁদিস না বোন, কাঁদিস না, আমরা ঠিক আছি রে, আমরা আমরা ঠিক এখান থেকে বেরিয়ে যাব। দেখিস দিদি, আমরা বাঁচবো তো দিদি, আমরা বাঁচবো তো, বাঁচবো রে, নিশ্চয়ই বাঁচবো। তুই তো মা হতে যাচ্ছিস, নিজের জন্য না হলেও আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের বাঁচতেই হবে। আমরা বাঁচবো, ঠিক বাঁচবো, দেখিস। খুব মনোযোগ দিয়ে দেওয়ালের প্রতিটা ইঞ্চি দেখতে দেখতে একটা লম্বা মতো সোজা রেখা ওর চোখে পড়ে। রেখাটা এতটাই সরু যে ঠিকমতো মনোযোগ না দিলে এটা চোখেই পড়তো না। সেই সরু রেখাটা দরজা এবং দেওয়ালের সংযোগস্থল হতে পারে অনুমান করে ও শরীরের সমস্ত শক্তি একত্রিত করে ওখানে লাথি মারে। 2-3 বার লাথি মারার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। দরজা খুলে ও এই ঘরে ঢুকে দেখে এই ঘরে ঋতব্রত অজ্ঞান হয়ে পড়ে আছে। এতক্ষণ আয়না নিজেকে শক্তভাবে ধরে থাকলেও ভালোবাসার মানুষটাকে এইভাবে পড়ে থাকতে দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না, ছুটে যায় ওর কাছে। ঋতু, ঋতু চোখ খোল, ঋতু, আমার কথা শুনতে পাচ্ছিস ঋতু? চোখ খোল। আয়না, আয়না, তুই তুই ঠিক আছিস? তুই ঠিক আছিস আয়না? আমি যখন জ্ঞান হারাচ্ছিলাম তখন দেখলাম ওরা তোকেও ইঞ্জেকশন দিচ্ছে। তুই ঠিক আছিস তো? আমি ভালো আছি, আমি ভালো আছি ঋতু, আমাকে নিয়ে চিন্তা করিস না। আমাদেরকে এখান থেকে বের হতে হবে ঋতু, তাড়াতাড়ি কর। কিন্তু আমরা কোথায় আছি? আমাদেরকে কে এখানে এনেছে? কেনই বা এনেছে? আমি জানি না ঋতু, কিচ্ছু বুঝতে পারছি না রে, তবে আমার মন বলছে এখন আমাদের অবস্থা ঠিক নেই। কেউ একটা আমাদের ওপর নজর রেখেছে, বুঝলি? আমাদেরকে এখান থেকে বাঁচতে চাইলে বের হতেই হবে। কিন্তু আমরা কি পারবো? পারবো, তুই যদি আমার পাশে থাকিস আমি সবকিছু পেরিয়ে যেতে পারবো। আমাদের শুধু এখন একটু শক্ত হতে হবে রে, একটু শক্ত হতে হবে, আমাদের হার মানলে চলবে না। ঋতব্রত প্রযুক্তির বিষয়ে তুখর হলেও ওর শারীরিক ক্ষমতা আয়নার মতো নয়। উঠতে গিয়ে ওর মাথা ঘুরে যায়। সাবধানে, সাবধানে পা ফেল, একদম তাড়াহুড়ো করবি না।
তোর শরীর এখনো মেডিসিনের এফেক্ট কাটিয়ে উঠতে পারেনি, একটু সময় লাগবে মানিয়ে নিতে। আস্তে আয়। আয়নার দিকে তাকিয়ে হালকা করে মাথা নাড়িয়ে ঋতব্রত আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। দাঁড়া, আমরা এখানে একা নেই বুঝলি, আমাদের সঙ্গে আরও কেউ আছে। কি আছে? যদি এটা কোনো চাল হয়? হতেই পারে, হওয়ার মধ্যে আশ্চর্যের কিচ্ছু নেই। তবু এইরকম জায়গায় কাউকে বিপদে রেখে চলে গেলে চলবে না বুঝলি। তুই দাঁড়া, আমি দেখছি। কেউ আছো? কেউ আছো ওখানে? কে আছো? সাড়া দাও। কেউ আছো ওখানে? তুমি তুমি আয়না, তাই না? আমি স্রোতস্বিনী। আমি আর আমার বোন এখানে আটকে পড়েছি। আমরা এখানে কিছুই খুঁজে পাচ্ছি না, আমাদেরকে বাঁচাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, আমি দেখছি। আমি আমি যে কোনো উপায়ে খোলার চেষ্টা করছি, তোমরা চিন্তা করো না, আমরা ঠিক এখান থেকে বেরিয়ে আসবো, চিন্তা করো না। আবার একভাবে আয়না খুঁজতে থাকে এই ঘরের দরজাটা কোথায় আছে জানার জন্য। যথারীতি দরজা দেখতে পায় না, তবে এই ঘরে ছোট্ট একটা ফুটো আছে। ফুটোটা ভালো করে পর্যবেক্ষণ করে আয়না ওর চুল থেকে একটা ক্লিপ খুলে ফুটোয় ঘোরাতে থাকে। কিরে, কি করছিস আয়না? ওখানে ওখানে কিছু পেয়েছিস? এটাই দরজা, ইয়েস, এটাই আমাদের খুলতে হবে। প্রথম প্রথম খুলতে না পারলেও বেশ অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর একটা খট করে আওয়াজ হলে আয়না বুঝতে পারে দরজাটা খুলে গেছে। আনন্দে ওর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। দরজা খুলতেই ও তরঙ্গিনী আর স্রোতস্বিনীর কাছে ছুটে যায়। ঘরে টাঙানো বিশাল মনিটরে বাড়ির মধ্যে কি হচ্ছে সেটা লাইভ দেখছে নৃপেন্দ্র। ওর পাশে দাঁড়িয়ে আছে বৃন্দা। বৃন্দার চোখে মুখে খুশি, আনন্দ, দুঃখ কিচ্ছু নেই, বরং নৃপেন্দ্রর চোখটা জল করছে। বুঝলে বৃন্দা, আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। কেন গুরুজি? এই মেয়ে দুটোর মাথা খুব শার্প, বিশেষত এই আয়না বলে মেয়েটার, সঙ্গে সেই রকম শরীরের জোর। আমি তো ভেবেছিলাম ওরা একটাও দরজা খুলতে পারবে না, সেখানে ওরা চারজনেই এক জায়গায় চলে গেছে। এইরকম একটা তেজি মেয়ে যদি আমাদের দলে থাকতো তাহলে খুব ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, কিছু পেলে কিছু হারাতেই হবে। এইরকম একটা প্রতিভাকে মেরে ফেলতে হবে। তুই বিষাক্ত গ্যাস চালু করেছিস? হ্যাঁ গুরুজি। গুড, ভেরি গুড। এবার দেখি গ্যাসের বিষাক্ত প্রতিক্রিয়ায় ওরা কি করে পরিষ্কার করে ভাবনা চিন্তা করতে পারে আর কতক্ষণই বা বেঁচে থাকতে পারে। আমি বেঁচে থাকতে তরঙ্গ বা কারোর কিছু হতে দেব না। নৃপেন্দ্র এবং বৃন্দা মাথা ঘুরিয়ে দেখে ওদের পিছনে এসে দাঁড়িয়েছে সম্রাট। সম্রাট, তুই এখানে? হ্যাঁ আমি। আপনি কি ভেবেছিলেন আপনি আমাকে আটকে রাখবেন আর আমি ওখানে বন্দী হয়ে থাকব? আপনি ভুলে গিয়েছিলেন যে মানুষের একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ক্ষমতা থাকে, তার উপরে মানুষ আর পারে না। প্রকৃতির নিয়ম আপনি বুঝবেন না, যে মানুষ চাইলেও ভগবান হতে পারে না। অন্তত আপনার মতো শয়তান তো নয়। এত সহজ নয়, গুরুজির গায়ে হাত দেওয়ার আগে তোকে আমাকে পার করতে হবে। হ্যাঁ অবশ্যই, শিখণ্ডীকে পার না করে যে ওনার কাছে পৌঁছানো যাবে না। বৃন্দা আর সম্রাট মুখোমুখি দাঁড়িয়ে, ঠিক দুটো যুযুধান পক্ষ যুদ্ধক্ষেত্রে একে অপরের বিপক্ষে দাঁড়িয়ে রয়েছে। বৃন্দার গায়ের শক্তি অমানবিক, সম্রাটের ক্ষমতা, বুদ্ধিমত্তা, দক্ষতা সবকিছুই অতুলনীয়। ওরা একে অপরের দিকে হিংস্রভাবে তাকিয়ে। বৃন্দার চোখ লাল হয়ে এসেছে। ও এগিয়ে এসে সম্রাটের মুখ লক্ষ্য করে একের পর এক ঘুষি মারতে থাকে। সম্রাট কৌশলে কখনো মাথা ঘুরিয়ে, কখনো কোনোই দিয়ে আঘাত করে বৃন্দাকে ঠেকানোর চেষ্টা করে। এবার বৃন্দা ওর বুকে ঘুষি মারতে চাইলে সম্রাট সরে গিয়ে বৃন্দার কবজি ধরে ঘুরিয়ে দেয়। এমন অতর্কিত আক্রমণে বৃন্দা বেসামাল হয়ে পড়ে। ঠিক সেই সুযোগে সম্রাট পা দিয়ে বৃন্দার হাঁটুতে লাফ মারে। নৃপেন্দ্র একটা ছুরি বৃন্দার দিকে ছুঁড়ে দেয়। বৃন্দা, এই নে, শেষ করে দে এই বিশ্বাসঘাতকটাকে। বৃন্দা ছুরিটা লুফে নিয়ে সম্রাটের মুখে ধারালো আঘাত করে। বৃন্দার ঠোঁটো কেটে রক্ত বেরিয়ে আসে, মুখে কালশিটে দাগ পড়ে যায়।
আহত বাঘিনীর মতোই বৃন্দা ওর হাতে থাকা ছুরিটা সম্রাটের কাঁধে টেনে দিলে সম্রাটের পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। ও পড়ে যায়। সেই সুযোগ বৃন্দা ওর বুকের উপর উঠে বসে। আমার গুরুজিকে অপমান, আমার গুরুজিকে অপমান। বৃন্দা ওর হাতে ধরে থাকা ছুরিটা তুলে সম্রাটের চোখে ঢুকিয়ে দিতে চায়। আতঙ্কে সম্রাটের চোখ বেরিয়ে আসে, কিন্তু বৃন্দা ছুরিটা তুললেও ছুরিটা বসাতে পারে না। মোক্ষম মুহূর্তে বিদ্যুৎ এসে গিয়ে ওর হাতটা ধরে নেয়। এইভাবে যে বিদ্যুৎ এসে যাবে সেটা কেউই কল্পনা করতে পারেনি। বৃন্দার শারীরিক ক্ষমতা সম্পর্কে বিদ্যুৎ সচেতন, তাই বৃন্দাকে এতটুকুও সময় না দিয়ে বিদ্যুৎ ওকে ঠেলে সরিয়ে দেয়। গতকাল ওর শরীরে এত চোট লেগেছে, এখন আবার বৃন্দার মতো একজনকে সরাতে গিয়ে ওর মুখ ব্যথায় কুঁকড়ে ওঠে। তবে নিজের ব্যথার দিকে গুরুত্ব দেওয়ার সময় এখন নেই। ও ছুরিটা মাটি থেকে দ্রুত তুলে নেয়। মেঝেতে পড়ে গিয়ে বৃন্দা আবার উঠে দাঁড়ায়। হাওয়ায় ওর চুল উঠছে, সিঁদুরের টিপ, ঘাম আর রক্ত লেগে থাকা মুখটা হাত দিয়ে মুছে নেয়। সেগুলো মুখ এবং সারা শরীরে জাপটে গিয়ে ওকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। ওর চোখ দুটো বিধ্বংসী আগুনের মতো জ্বলছে। ওকে ঠিক ধ্বংসের দেবী বলে মনে হচ্ছে। ও উলু দিয়ে ওঠে। এইরকম পরিস্থিতিতে উলুর শব্দ যেন অতি প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে। বিদ্যুতের জায়গায় অন্য কেউ সাধারণ মানুষ থাকলে এই রূপে বৃন্দাকে দেখে তার পক্ষে আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না। বিদ্যুৎও ভয় পাচ্ছে। ওর কাঁধের কাছে অংশটা এখনো ব্যথায় টনটন করছে। তবে এই মুহূর্তটাকে ভয় পেলে যে চলবে না সেটা সে বোঝে। নিজের অভিজ্ঞতায় বিদ্যুৎ খুব ভালো করেই জানে। ও হাতে ধরে থাকা ছুরিটা শক্ত করে চেপে বৃন্দার উপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে আছে। এক মুহূর্ত যদি ও অমনোযোগী হয়ে পড়ে তাহলে আর বাঁচবে না। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে তুই এখানে এসেছিস। ঈশ্বর, ঈশ্বর আজ আমার কথা শুনবেন। আমার অনেক দিনের ইচ্ছে ছিল তোর রক্ত দিয়ে আমার গুরুজির পা ধুয়ে দেব। আজ আমার সেই মনোবাসনা পূর্ণ হবে। তোর জন্য গুরুজি আমার অনেক কষ্ট পেয়েছেন। আজ তুই তোর করা বেয়াদবির শাস্তি পাবি। ঈশ্বর তাদের কথা শোনেন যারা ভিতর থেকে পবিত্র হয়। এটা ঠিক যে তুমি নিজে থেকে কারোর ক্ষতি করনি, কিন্তু কখনো কাউকে সাহায্য করনি। উপরন্তু এই শয়তানটার বলা সমস্ত কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছ। মানুষের ক্ষতি করতে তোমার হাত কাঁপেনি, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। গুরুজির আশীর্বাদ আমার মাথায় আছে। আমিও দেখতে চাই কে আমাকে শাস্তি দিতে পারে। আজ তোর শেষ দিন, তুই আজ আমার হাতেই মরবি। বৃন্দার গলা এতটাই ভয়ানক শোনাচ্ছে যে সেই কণ্ঠস্বর শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। বৃন্দা আবার ওর মুখে মারতে চাইলে বিদ্যুৎ এবার ওর যৌনাঙ্গে সজোরে লাথি মারে। যন্ত্রণায় বৃন্দা ছটফট করতে থাকে। সেই সুযোগে বিদ্যুৎ উঠে দাঁড়ায়। ও ছুরিটা হাতে তুলে নিয়ে নৃপেন্দ্রর গলায় ঠেকায়। নিজের যন্ত্রণা সত্ত্বেও নৃপেন্দ্রর গলায় ছুরি ধরতে দেখে ও যন্ত্রণার মধ্যে উঠে দাঁড়ায়, যদিও সোজা হয়ে দাঁড়াতে পারছে না। বিদ্যুৎ, গুরুজির যেন কিছু নয়। গুরুজির কিছু হলে আমি তোদের পুরো পরিবারকে ধ্বংস করে দেব। গুরুজিকে ছাড় বিদ্যুৎ, গুরুজিকে ছাড়। আমার জীবনের সমস্ত দুঃখের কারণ ইনি। আমার দাদা, নুপুরের মা, সকলের জীবন ইনি একা শেষ করে দিয়েছেন। হাজার হাজার মানুষের জীবন শেষ করে দিয়েছেন ইনি। আজ এনাকে আমি ছাড়বো না। স্রোত কোথায়? বলুন, স্রোত কোথায় আছে? আমি জানি না স্রোতস্বিনী কোথায় আছে। আমি সত্যিই জানি না। সত্যি কথা বলুন, স্রোত কোথায়? তরঙ্গিনী কোথায়? আয়না, ঋতু কোথায়? নইলে আপনার পরিণতি আপনি ভাবতেও পারছেন না। বিদ্যুৎ, ছাড় ওনাকে। না, আমি কিছু করবো না। প্লিজ গুরুজিকে ছেড়ে দে। আমি জানি ওরা চারজন এখানেই কোথাও আছে। কোথায় আছে ওরা? বাঁচতে চাইলে বলুন, কোথায় আছে ওরা? কোথায় রেখেছেন ওদের? আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। ওই হিজড়াটা কোথায় ওদেরকে রেখেছে আমি জানি না। আমি সত্যি কিছু করিনি। গুরুজি, আমি সব সময় ধর্ম নিয়ে থাকি। এই বৃন্দা আমার আশ্রমের আড়ালে সব করে। আমি কিচ্ছু জানি না। ওই চারজনকে কোথায় লুকিয়ে রেখে দিয়েছে। ও আমাকে ভয় দেখিয়ে এনেছে যাতে সকলে ভাবে
আমি ওর এই নোংরা কাজের পিছনে আছি, আর ও পরিষ্কার থাকে। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো বিদ্যুৎ, আমি কিচ্ছু জানি না। এমনকি তোমার দাদার ব্যাপারটাও আমি জানি না। সত্যি বলছি, আমি এইসবের সঙ্গে যুক্ত নই। এই বৃন্দা নিজের স্বার্থ সব কিছু সিদ্ধির জন্য আমাকে কাজে লাগিয়েছে। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। বৃন্দার চোখের সামনেটা এক মুহূর্তে যেন আলোকের গতিতে ঘটে চলে। ওর জীবন পুরোটাই মনে হয় নিঃস্ব, শূন্য। ও যার জন্য সবকিছু করেছে কোনোদিন একটা প্রশ্ন পর্যন্ত করেনি, সে এইভাবে অবলীলায় ওর নামে এমন কথা বলতে পারে। এই কথা শুনে বৃন্দা আশ্চর্য। ও নিজের গলায় ছুরি ধরে। আমি 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 কোনোদিন গুরু নিন্দা করিনি। আজ শেষ মুহূর্তে দাঁড়িয়েও গুরু নিন্দা করব না। তবে আসছে জন্ম বলে যদি কিছু থেকে থাকে, তবে সেই জন্মে চাইব বিদ্যুতের মতো হতে, যে আপনার মতো শয়তানকেও শেষ করবে। বৃন্দা 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 বৃন্দা, কেন তুমি এটা করলে? তুমি যদি ওনার বিরুদ্ধে সাক্ষী দিতে, তবে ওনাকে আইনত শাস্তি দেওয়া যেত। আইন ওনার যোগ্য শাস্তি দিত। আহ আহ ক্ষমা ক্ষমা ক্ষমা। ও আর কিছু বলতে পারে না। তার আগেই ওর হাত থেকে ছুরিটা ধাতব শব্দ করে মেঝেতে পড়লে সবাই বুঝতে পারে যে বৃন্দার জীবনের প্রদীপ নিভে গেছে। একটা যুগের সমাপ্তি হলো। সম্রাটের জ্ঞান নেই। ওর মুখে এতটাই আঘাত লেগেছে যে দ্রুত অস্ত্রোপচার ছাড়া বাঁচার সম্ভাবনা নেই। পাশে বৃন্দার রক্তাক্ত মৃতদেহ। বিদ্যুৎ সম্রাটের কাছে এগিয়ে যায়। ওর চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। বিদ্যুৎ আসতে আর একটু দেরি করলে বৃন্দার হাতে আজ সম্রাটের মৃত্যু অবশ্যম্ভাবী ছিল। যদিও এখনও বাঁচবে কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ওরা কোথায়? ওরা কোথায় বলুন, ওরা কোথায়? কাদের কথা বলছো তুমি? হ্যাঁ, আমি কাউকে জানি না, আমি কাউকে এখানে দেখিনি। এখন কিন্তু আপনাকে বাঁচানোর আর কেউ নেই। জাস্ট এটা টেনে দিলে আপনি এক্ষুনি শেষ হয়ে যাবেন। আপনার বডিও কেউ খুঁজে পাবে না। নিজের ভালো চান তো বলুন, ওরা কোথায় কোথায় রেখেছেন ওদের? চারজন টলতে টলতে এবার ওদের সামনে এসে পড়ে। জ্ঞান হারায়। ওদের অবস্থা যে স্পষ্টতই ভালো নয় সেটা ওদের দেখেই বোঝা যাচ্ছে। নৃপেন্দ্রকে ছেড়ে বিদ্যুৎ এবার ওদের কাছে ছুটে যায়। কি হয়েছে তোমার? স্রোত, স্রোত, এই স্রোত, তরঙ্গিনী, আয়না, ঋতু, কি হয়েছে তোদের? কি রে, কে করেছে তোদের এই অবস্থা? আপনি করেছেন ওদের সঙ্গে? সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমার হাত থেকে আজ কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এই বৃন্দা ওদেরকে একটা ঘরে ঢুকিয়ে বিষাক্ত গ্যাস চালিয়ে দিয়েছিল। আমি কিছু করিনি। আমি যখন বুঝতে পারলাম যে বৃন্দা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত, তখন আমি এখানে এসে ওকে আটকানোর চেষ্টা করি। আর ঠিক সেই মুহূর্তে তুমি এখানে চলে এসেছো। আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই সম্রাটও অপরাধী। আমি ঈশ্বরের আরাধনা করি, মানুষকে সঠিক পথে, ধর্মের পথে আনার চেষ্টা করি। আমি এসবের কিচ্ছু জানি না। অনেক নাটক করেছেন আপনি, এবার সত্যি কথা বলুন। আমারও কিন্তু ধৈর্যের লিমিট আছে। শাস্তি পাওয়া থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আমি কিছু করিনি। যা করেছে এই বৃন্দার সম্রাট করেছে। হ্যাঁ, কিন্তু আমি যে প্রমাণ দেব গুরুজি। একটা গুরুগম্ভীর কণ্ঠস্বর পিছন থেকে ভেসে এলে কথাটা কে বলছে বোঝার জন্য নৃপেন্দ্র পিছন ফিরে তাকায়। দেখে গুরমিন্দর দাঁড়িয়ে আছে, অর্থাৎ প্রবালের বদলে যে স্কিন ট্রাফিকিং এর সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে। গুরুজি, আপনি আমাকে দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন। অবাক হবেন না, এখনো অবাক হওয়ার অনেক কিছু বাকি আছে। আমি সম্রাটের দরজা খুলে দিয়ে এখানকার ঠিকানা ওকে কৌশলে জানিয়েছি। আমি এই চারজনকে গ্যাসের চেম্বার থেকে বের করে এনেছি। আমি আইবির আন্ডার কভার এজেন্ট গুরমিন্দর সিং। মহেন্দ্র স্যারের কথা মতো আমাকে এখানে পোস্টিং করা হয়েছে, যাতে আমি আপনার সমস্ত বেআইনি কাজের উপর নজর রাখতে পারি। তাই আমি আপনার সমস্ত অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে আপনার বিশ্বাসের জায়গা হয়ে উঠি। আপনি যে আশ্রমের আড়ালে থেকে অন্ধকার জগতের রাজা হয়ে উঠেছিলেন, আপনি যে এই চারজনের সঙ্গে কি করেছেন, সম্রাটের সঙ্গে কি করেছেন, প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে।
মহেন্দ্র যে এইভাবে পিছন থেকে সবকিছু করবে সেটা বিদ্যুৎ ভাবেনি। ও মহেন্দ্রকে গুরু বলেই মানে। সেই মহেন্দ্র যখন অজ্ঞাতে এরকম কাজ করে তখন শ্রদ্ধায় ওর মাথা নত হয়ে আসে। থ্যাংক ইউ গুরমিন্দর। তুমি যে কি করেছো তুমি নিজেই জানো না। প্লিজ ডোন্ট মেনশন ইট স্যার। আপনি কি কি করেছেন সেটাও আমি খুব ভালো করে জানি, কাছ থেকে দেখেছি। আর সেই জন্যেই জানি আপনি না থাকলে কিছুতেই এই শয়তানটাকে ধরা যেত না। গুরমিন্দর, তুমি অ্যাম্বুলেন্সে কল করো। তুমি এদের নিয়ে হসপিটালে যাও। সম্রাটের অবস্থা একেবারেই ভালো নয়, এদেরও তাই একই অবস্থা। একটুও দেরি করা ঠিক হবে না। আমি দেখছি এই শয়তানটার সঙ্গে কি করা যায়। এনাকে আমার এতটুকুও বিশ্বাস নেই। এনার রিচ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। যাতে না এবার কিছু করতে পারেন সেটা মেক শিওর করতে হবে। সেটা তো হবে না। সকলের অজ্ঞাতে লুকিয়েছিল নির্মল। ও সম্রাটের পিছু নিয়েছিল। নৃপেন্দ্র কোথায় ছিল ও জানতো না, আর অনেক খোঁজার পরেও তাকে খুঁজে পায়নি। তখন ও ভেবেছিল সম্রাটকে অনুসরণ করেই নৃপেন্দ্রর খোঁজ পাওয়া যাবে। সেই মতোই ও ধূর্ত শিয়ালের মতো আশ্রমের বাইরে অপেক্ষা করছিল। তারপর সম্রাটের পিছু নিয়েই ও এখানে পৌঁছল। দাদা, তুমি? হ্যাঁ, আমি। এত কিছুর মধ্যেও আমি এখনো বেঁচে আছি শুধুমাত্র এই লোকটাকে নিজের হাতে শেষ করব বলে। বিদ্যুৎ জানি নির্মল কি করতে পারে। ওর দাদাকে প্রতিরোধ করতে এগিয়ে এলেও পারে না। তার আগেই নির্মল নৃপেন্দ্রর মাথায় বন্দুক ঠেকায়। কেউ যদি আমাকে ধরার চেষ্টা করে তাহলে এই লোকটাকে এখানেই আমি শেষ করে দেব। দাদা, তুমি আইন নিজের হাতে তুলে নিতে পারো না। তুমি কিছু করলে তোমাকে আমি আর বাঁচাতে পারবো না। প্লিজ দাদা, ট্রাস্ট টু মি। আমার উপর বিশ্বাস রাখো দাদা। নিজের চোখে যে মরে গেছে তাকে আইন কি করে মারবে রে? তাছাড়া এই লোকটাকে আইনের হাতে তুলে দিলে এ ঠিক আইন থেকে বেরিয়ে আসবে। আইনের কিচ্ছু করতে পারবে না রে। আর যদি করেও আমি সেটা করতে দেব না। নৃপেন্দ্র শাস্ত্রী অন্য কারোর অপরাধী নয়, ও শুধু আমার অপরাধী। আর আমার অপরাধীকে আমি নিজের হাতে শাস্তি দেব। গুরমিন্দের পিছন থেকে আটকাতে চাইলেও নির্মল কিন্তু অভিজ্ঞ একজন। ও যেভাবে ধরে আছে তাতে ওকে আর আটকাতে পারে না। নৃপেন্দ্রর গাড়িতে করেই ওকে নিয়ে বেরিয়ে যায় নির্মল। জোরে গাড়ি চালাচ্ছে আর ওর পিছনে ওকে বাইক নিয়ে ধাওয়া করছে বিদ্যুৎ। দাদা প্লিজ, আইন নিজের হাতে তুলে নিও না দাদা। দাদা, তুমি ধরা দাও প্লিজ দাদা। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। প্লিজ দাদা, এমন কিছু করো না। নির্মল, তুই প্রমাণ করে দিলি যে মানুষ চাইলে কি না করতে পারে। বৃন্দা যা পারেনি তুই তাই করে দেখিয়েছিস। এবার থেকে তুই হবি আমার ডান হাত। তোকে এত টাকা দেব যে তোকে আর কোনোদিন পিছন ফিরে তাকাতে হবে না রে। তার আগে আপনার ইচ্ছা আমি পূরণ করব গুরুজি। মানে তুই আমার কোন ইচ্ছা পূরণ করবি? আপনি গুরুজি, আপনি অমর। আমি আপনাকে অমর করে দেব। নির্মলের কথার বিন্দু বিসর্গও বুঝতে পারে না নৃপেন্দ্র। নির্মল সেই সময়টুকুই দেয় না। তার আগেই প্রচন্ড বেগে গাড়িটা গঙ্গার মধ্যে ঝাঁপ দেয়। বিদ্যুৎ জোরে বাইক চালাচ্ছিল। শেষ মুহূর্তে ব্রেক কষে দাদাকে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে দেখে চিৎকার করে ওঠে ও, কান্নায় ভেঙে পড়ে। দাদা, 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 তুমি এমনটা করতে পারো না। দাদা, দাদা, দাদা। জলের মধ্যে ডুবুরি নামিয়ে নৃপেন্দ্রর মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহটা গাড়ির মধ্যেই ছিল। তবে নির্মলের দেহ কোথাও খুঁজে পাওয়া যায়নি। জলের তলে কোথায় যে মৃতদেহ ভেসে গেছে কেউ জানে না। বিদ্যুৎ নিজের সমস্ত শক্তি লাগিয়ে বহুদিন পর্যন্ত দাদাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। নৃপেন্দ্রর আকস্মিক মৃত্যুর খবর শুনে পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্তরা কান্নায় ভেঙে পড়ে। তারা কিছুতেই বিশ্বাস করতে চায় না যে তাদের গুরুজি এইভাবে মারা যেতে পারে। বিদ্যুৎ চেয়েছিল নৃপেন্দ্রর আসল রূপটা ধরিয়ে দিতে, কিন্তু মহেন্দ্র সেটা করতে দেয়নি। মহেন্দ্রর নির্দেশে সমস্তটা চাপা পড়ে যায়। কারণ প্রথমত তাতে প্রচণ্ড একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এবং দ্বিতীয়ত আশ্রমের আড়ালে নৃপেন্দ্র খারাপ কাজ করলেও আশ্রম তো প্রচুর মানুষের সঙ্গে যুক্ত।
যাদের জীবন, যাদের পরিবার আশ্রমের ওপরই নির্ভর করত। আর এত মানুষের জীবন নষ্ট করতে মহেন্দ্র চায়নি। মহেন্দ্রকে বিদ্যুৎ নিজের গুরুর মতোই মনে করে, তাই ওনার কথা অমান্য করতে পারেনি। পরের দিনই স্রোতস্বিনী সহ 4 জনের জ্ঞান ফিরে এসেছিল। প্রাথমিকভাবে দুর্বল হলেও ওরা বিপদ সীমার ঊর্ধ্বে। তবে সম্রাটের বেঁচে থাকা নিয়ে সমস্যা হয়েছিল। ওর মুখের যা অবস্থা হয়েছিল তাতে 5 মাস ও কোমায় ছিল। 5 মাস পরে যখন ওর জ্ঞান ফেরে, তখনও নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যায়। এতগুলো প্লাস্টিক সার্জারি করে ওর মুখের অবয়ব সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। তবে এটা নিয়ে ও দুঃখ পায় না, বরং তরঙ্গিনীর সঙ্গে নতুন করে জীবন শুরু করার সুযোগ পেয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। বিদ্যুৎ কিন্তু নিজের কথা রেখেছে, সম্রাটকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করেছে। সম্রাটের আসল পরিচয় লুপ্ত হয়ে গিয়ে পুরোপুরিভাবে ধ্রুব হয়ে উঠেছে সে। বিদ্যুতেরও সাসপেনশন উঠে গিয়ে আইবিতে আবার যোগ দেওয়ার সুযোগ হয়েছে, আর সঙ্গে পদোন্নতিও হয়েছে। সম্রাট ও তরঙ্গিনীর মেয়ে হয়েছে। আয়না, ঋতব্রত, বিদ্যুৎ, স্রোতস্বিনী বিয়ে করেছে। অনুপ এবং ঋত্বিকার মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে। জ্যোতিকাও আস্তে আস্তে নিজের ভাগ্য মেনে নিতে শুরু করেছে। শুধু সুপ্রিয়ার মনের মধ্যে একটা অপূরণীয় শূন্যতা রয়ে গেছে। তবে সন্তান হারানোর মধ্যেও নিজেকে ভালো রাখার চেষ্টা করে এটা ভাবে যে লোকটা হাজার হাজার মানুষের জীবনের যন্ত্রণার জন্য দায়ী, সেই লোকটাকে শাস্তি দিয়ে নিজের পাপ হয়তো কিছুটা কমিয়েছে নির্মল। এই জীবনে না হোক, অন্য জীবনে ভালো থাকুক সে।